আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি আমরা প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি। ধারাবাহিক আমাদের বাংলা প্রথম পত্র টপ 300 এমসিকিউ ক্লাসের আমাদের 4টা ক্লাস ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের 5 নাম্বার ক্লাস এবং আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। অর্থাৎ আজকের এই ক্লাসে আমরা আমাদের সহপাঠ বিশেষ করে লাল সালু এবং সিরাজউদ্দৌলা এই দুইটা নাটক এবং উপন্যাসের যত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে এবং বিশেষ করে কঠিন যে এমসিকিউগুলো আছে এগুলো আমরা চুলচেরা বিশ্লেষণ করব। আমি আবার বলতেছি, আমাদের কখনোই এমসিকিউ সলভ ক্লাস হয় না, আমাদের হয় এমসিকিউ বিশ্লেষণ ক্লাস। অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউ আমরা চুলচেরা বিশ্লেষণ করে পড়বো। ওকে, সো একটু দেরি করে প্রবেশ করার জন্য ভাই আন্তরিকভাবে দুঃখিত, তোমাদের ক্লাস সাজাইতে একটু দেরি হয়ে গেছে। সো আমি প্রথমে একটু চেক করে নেব সাউন্ড হতে সবকিছু 100 ক্লিয়ার আছে কিনা। কেমন, আমি প্রথমে একটু চেক করে নিচ্ছি সাউন্ড হতে সবকিছু 100 ক্লিয়ার আছে কিনা। ওকে, আমরা একটু প্রত্যেকে চলে আসি এবং লাইভটি একটু দ্রুত করে শেয়ার করে দিই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে 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 ভাই, নিজেও জাস্ট একটু শেয়ার করে দিচ্ছি, তোমরাও এক কাজ করো, প্রত্যেকে নিজেদের টাইম লাইনে শেয়ার করে দাও। আমি আবারও বলতেছি, লাল সালু এবং সিরাজউদ্দৌলা এই জায়গা থেকে তোমার এইচএসসি বলো অ্যাডমিশন বলো 100-এ 100 প্রশ্ন আসবে এবং এখান থেকে সহজ প্রশ্ন দিবে না। তোমরা আজকে এই লাল সালু এবং সিরাজউদ্দৌলা পরীক্ষা দিছো, আমি হয়তো একটু ঘুরে কোশ্চেন করছি, বিশ্বাস করো বোর্ডে যারা থাকবে বা ভার্সিটি কোশ্চেন যারা করবে ওরা এখান থেকে সহজ প্রশ্ন দিবে না, এখান থেকে প্রশ্ন কঠিন দিবে। যার কারণে আমি আজকে কঠিন এক্সাম দিছি। আমি আজকে যে এমসিকিউ গুলো সলভ করাবো, এই এমসিকিউ গুলো যদি তোমরা ভালো করে সলভ করতে পারো, ইনশাআল্লাহ এই লাল সালু থেকে অথবা সিরাজউদ্দৌলা থেকে কোনো জায়গা তুমি ইনশাআল্লাহ আটকিবে না। আমি একটু ক্লাসটা একটু আমাদের প্রত্যেকটা জায়গায় শেয়ার করে দিচ্ছি। কেমন, তোমরা একটু আমাদের সবগুলো জায়গায় শেয়ার করে দাও। আমি জাস্ট 30 সেকেন্ড সময় দিব তোমাদেরকে, ক্লাসটা ঝটপট শেয়ার করে দাও। এই ক্লাসে আজকে তোমরা দেখতে পাবা কি কি রাখছে ভাই তোমাদের জন্য। ওকে, আমি জাস্ট একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা আমাদের প্রত্যেকটা তোমাদের প্রত্যেকটা টাইম লাইন, প্রত্যেকটা গ্রুপ, কলেজের গ্রুপ বা যেখানে থাকুক সবগুলো জায়গায় শেয়ার করে দাও। ওকে, আমি জাস্ট একটু শেয়ার করে দিচ্ছি, আমার শেয়ার প্রায় ডান। ওকে, সবাই একটু দ্রুত করে শেয়ার করে দাও। ওকে 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 আমি জাস্ট আরেকটু, ওকে আমি সবগুলো জায়গায় একটু শেয়ার করে দিচ্ছি। তোমরা প্রত্যেকটা মেসেঞ্জার গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ সব জায়গায় একটু শেয়ার করে দাও, নিজেদের টাইম লাইনে ক্লাসটা দিয়ে রাখো এবং এই ক্লাসগুলো তোমার লাগবে। আই রিপিট, এই ক্লাসগুলো তোমাদের লাগবে। ওকে ওকে, যে অনেকে মেসেজ দিচ্ছে ক্লাস হচ্ছে না কেন, দেখছো অনেকেই জানে না যে ক্লাস শুরু হয়ে গেছে। সো একটু প্লিজ সবাই একটু শেয়ার করে দাও। ভাই জাস্ট একটু টাইম নিয়ে ক্লাসগুলো শেয়ার করে দিচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ আমার শেয়ার ডান। শেয়ার হলে শেয়ার ডান হলে ভাইকে বলো জাস্ট ডান, শেয়ার হয়ে গেলে ভাইকে বলো জাস্ট ডান। ওকে, ওকে 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 ডান 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 ডান। ওকে ডান ডান, আলহামদুলিল্লাহ আমার ডান। ওকে, আমার শেয়ার ডান। ওকে, যারা শেয়ার করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু প্রত্যেকে যার যার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেবো। কেমন, তানবীর পিডিএফ তো পাওয়া যায় না, কে বলছে তোমাদেরকে? আমি বারবার বলছি পিডিএফ এর জন্য আমার আবু সুফিয়ান পেজে মেসেজ দিবা, পিডিএফ এর জন্য আমার আবু সুফিয়ান পেজে মেসেজ দিবা। অ্যাকাউন্টিং লাভার্সে মেসেজ দিয়ে লাভ নাই, বন এমিনে মেসেজ দিয়ে লাভ নাই, আরটিভিতে মেসেজ দিয়ে লাভ নাই। আমাকে আমার ইনবক্সেও না, আমার পেজের মধ্যে মেসেজ দিলে তুমি পিডিএফটা পেয়ে যাবে। ওকে, জাস্ট তুমি যে শেয়ার করছো এবং আমার পেজে ইনভাইট করে দেন তুমি পেয়ে যাবো। ওকে ভাই, আমি আর কথা দীর্ঘিত না করি, আমরা এখন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। তাহলে আজকে আমরা কি পড়বো বলো তো? টপ 300 এমসিকিউ। আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। আজকে আমাদের কি ক্লাস বলো তো? লাস্ট ক্লাস। এবং আজকে আমরা কি পড়বো? আজকে আমরা লাল সালু এবং সিরাজউদ্দৌলা নাটকটার আমরা A to Z কভার করবো। ওকে, সো আমি আর কথা না বাড়াই, তোমরা একটু প্রত্যেকে হাজির হয়ে যাও। আজকে হচ্ছে আমাদের 200 নম্বর এমসিকিউ থেকে আমরা ইতিমধ্যে আমাদের কতগুলো এমসিকিউ সলভ হয়ে গেছে, আমাদের প্রায় 200টা এমসিকিউ সলভ হয়ে গেছে। আজকে আমরা 201 নাম্বার থেকে শুরু করব। আজকে আমরা কত নাম্বার থেকে শুরু করব? এই যে আজকে আমরা 201 নাম্বার থেকে শুরু করব। ওকে, তাহলে আমরা লেটস গেট স্টার্টেড। আমরা কি সবাই রেডি? একটু লোডিং হোক, আমরা সবাই রেডি? ওকে ওকে, আজকে এক্সাম যারা যারা দিছো তোমরা ক্লাস করে আরো বেশি মজা পাবো, কারণ তোমরা একটু আগে এক্সাম দিছো এবং এই এইগুলোই তোমাদেরকে ভাই এখন সলভ করাবো। শুধু এইগুলো না, এগুলার বাইরে আরো যে ইম্পর্টেন্ট গুলো এগুলো আমি তোমাদেরকে সলভ করাবো। সো একটু জাস্ট লোড হয়নি। কেমন? ওকে, আজকে হচ্ছে তোমাদের সাথে ভাইয়ের বাংলা ফার্স্ট পেপারের লাস্ট ক্লাস। এরপরে যদি তোমাদের রেসপন্স থাকে ভাই ইনশাআল্লাহ সেকেন্ড পেপার শুরু করবো। কেমন, তোমাদের রেসপন্স থাকলে ভাই ইনশাআল্লাহ সেকেন্ড পেপার শুরু করবো। আর যারা 25-26 আসো তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই স্পেশাল ব্যাচে, এটা আমরা সবাই জানি। ওকে, সো আমাদের কাজ শুরু। ওকে ফাইন, আসো আমরা এখন বিসমিল্লাহ বলে আনসার করা শুরু করি। আসো 201 নাম্বারটা আনসার করা আগে, বাকি 201 নাম্বারটা আগে আনসার করো। বলো, গতিজার নিজ সে দুর্মতি। কি বলছে? গতিজার নিজ সহ নিজ সে দুর্মতি, যার গতি নিচের দিকে তা তো দুর্গতিই হইব। এখানে বুঝাইছে, আমরা অনেক সময় বলি না
তুই যদি ভালো মানুষ হতে তাহলে তো ভালো মানুষের লোকে চলতি, তুই নিজে একটা খারাপ চলছো খারাপ মানুষের সাথে। এখানেও এটা বলছে গতি যার নিজ নিজ সে দুর্মতি, যার চিন্তা ভাবনা এগুলো যে নিচের দিকে থাকে, ছোটখাটো মন মানসিকতা থাকে, তার জীবন উন্নতি হবে কি, তার তো দুর্গতি দুর্মতি এগুলোই হবে। এবার বলছো উক্তিটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং তুমি একটা জিনিস একটু ভালো করে বুঝো, তুমি একটা জিনিস একটু ভালো করে বুঝে ট্রাই করো, তুমি একটা জিনিস ভালো করে বুঝে ট্রাই করো। আমাদের এই যে তোমার সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে মোহনলাল সে তো ভালো মানুষ, তাহলে তার গতি নিচের দিকে কেন, এটা হবে না। মীর মর্দান সেও ভালো মানুষ, তার সাথে কোথাও যায় না। এরপরে আমিনা বেগমকে সিরাজউদ্দৌলার মাতা, তার সাথে এইসব কথা যায় না। আমার তিনটা অপশন বাদ আছে কে, মীর জাফর উমিসাদ। আমরা সবাই জানি মীর জাফর এই যুগের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। উমিসাদ সে হচ্ছে দ্বিমুখী সাপ, মুনাফিকের মতো আচরণ করে। তার মানে আমার আনসার হবে গুরুর গ। ওকে, ফাইন 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 ফাইন। আসো এরপরে 202 নাম্বারটা আনসার করে আমরা। সিরাজ বাংলার নবাব, আমি তার প্রজা, উক্তিটি কার বলতো? উক্তিটি কার? আমরা সবাই আনসার করি। সিরাজ বাংলার নবাব এবং আমি তার প্রজা, এই উক্তিটা কার? অনেক ভদ্র একটা উক্তি মনে হচ্ছে না? এইটা হচ্ছে আমাদের কার বলতো? গসিডি বেগমের উক্তি। কার বলতো? গসিডি বেগমের উক্তি। ভাইকে বলতো কে গসিডি বেগম? তোমরা ভাইকে বলতো এই গসিডি বেগমের বাবার নাম কি? তোমরা কি বলতে পারবা? এই গসিডি বেগমের বাবার নাম কি তোমরা বলতে পারবা? এই গসিডি বেগমের বাবার নাম হচ্ছে নবাব আলীবর্দী খাঁ। কে বলতো? নবাব আলীবর্দী খাঁ। নবাব আলীবর্দী খাঁ কে? এই গসিডি বেগমের বাবার নাম হলো নবাব আলীবর্দী খাঁ। এই গসিডি বেগমের প্রকৃত নাম কি? কে কে বলতে পারবা? এই গসিডি বেগমের প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নেসা। কে বলতো? মেহেরুন্নেসা। মেহেরুন্নেসা। আসো, ইনি কিন্তু এই মেহেরুন্নেসা অর্থাৎ আলীবর্দী খাঁর 3টে কন্যা, উনি এই গসিডি বেগম হচ্ছে তার প্রথম কন্যা। কোন কন্যা? প্রথম কন্যা। আসো, এই গসিডি বেগমের পালক সন্তানকে, এই গসিডি বেগমের পালক সন্তানকে তোমরা আনসার করো তো। পালক সন্তানকে আনসার করো তো। আমরা সবাই জানি পালক সন্তান হচ্ছে স্বগতজং। কে? স্বগতজং। কেমন? ওকে ফাইন। আসো এরপরে তার স্বামীর নাম কি বলতো? তার স্বামীর নাম হচ্ছে নওয়াজিশ মোহাম্মদ। তার স্বামীর নাম কি? স্বামীর নাম হচ্ছে নওয়াজিশ মোহাম্মদ। আসো এরপরে তাহলে আমরা অনেকগুলো কোশ্চেন মানে গসিডি বেগম সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন জানলাম। আসো এখন এই যে বলছো উক্তিটা কার, এরকম তোমাকে একটা লাইন দিবে, একটা উক্তি দিয়ে বলবে এই উক্তিটা সিরাজউদ্দৌলা নাটকের কার উক্তি? এটা কি ক্লাইভের উক্তি? এটা কি ক্ল্যাটনের উক্তি? এটা কি তোমার গসিডি বেগমের উক্তি, নাকি মীর জাফর, নাকি রায় দুর্লভ, নাকি রাজ দুর্লভ? কার উক্তি? রাজ বল্লভ। কার উক্তি? এই উক্তিগুলো থেকে প্রশ্ন আসে। চলো আমরা এখন গসিডি বেগমের সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আসো আমি তোমাদেরকে এই জায়গাটা একটু দেখাচ্ছি। দেখো প্রশ্ন আসবে কিন্তু এই জায়গাতে। দেখো এখন আমি তোমাদেরকে কি করছি, এই যে গসিডি বেগম সম্পর্কে যে ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট, এই ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিছি। দেখো তো, দেখো সে নবাব আলীবর্দী খাঁর প্রথম কন্যা, এটা তো একটু আগে বলছি। তার আসল নাম কি? এটা বলছি মেহেরুন্নেসা। আসো এই জায়গায় আমি তোমাদেরকে কি করছি, গসিডি বেগমের যত ইম্পর্টেন্ট যে উক্তিগুলো আছে, গসিডি বেগমের যত ইম্পর্টেন্ট উক্তিগুলো আছে সবগুলো এক জায়গায় সাজিয়ে দিয়েছি। দেখো তুমি কম সাপিনী নও, কথাটা কে বলছে? গসিডি বেগম। কাকে বলছে? আমিনা বেগমকে বলছে। সিরাজের পতন কে না চায়, তোমার ক্ষমতার ধ্বংস হবে সিরাজ, কে বলছে? গসিডি বেগম বলছে। তোমার মুখে বড় বড় বুলি শুনলে গায়ে যেন জ্বালা ধরে যায়, কে বলছে? গসিডি বেগম বলছে। মতিঝিল ছেড়ে আমি এক পাও নড়বো না, কে বলছে? গসিডি বেগম বলছে। সিরাজ বাংলার নবাব, আমি তার প্রজা, অদৃষ্টের পরিহাস, তাই ভুল করেছিলাম। কে বলেছিলে? গসিডি বেগম। সুখী ও সৌভাগ্যবর্তী হয় এমন দোয়া করলেন, সেটা আমার পক্ষে অভিশাপ হয়ে দাঁড়াবে, কে বলছে? গসিডি বেগম বলছে। তাহলে এই গসিডি বেগমের ইম্পর্টেন্ট যে উক্তিগুলো আছে বা সবগুলো এক জায়গায় সাজাই দিছি। বলো, জাস্ট একবার পড়ে আমাকে ডান বলো, একবার পড়ে আমাকে ডান বলো, একবার পড়ে আমাকে ডান বলো। গসিডি বেগমের ফেস দেখে তোমরা হওয়ার দরকার নাই। আমাদের বাংলা সিনেমার রিনা খান আমাদের এই নাটকের গসিডি বেগম, কারণ আমরা রিনা খানকে খুব ভালো করে চিনি। রিনা খান কেমন মানুষ, সো এরকম হচ্ছে তোমার গসিডি বেগম একজন। কেমন? তোমরা তো এখনো কিছুই দেখো নাই। আমার নাটকের ক্লাস যারা যারা করছে, কারা কারা করছো বলো? গসিডি বেগম যখন পড়াইছি কেমন ছিল বলো? মানে যারা আমার নাটকের ক্লাসগুলো করছো তারা খুব ভালো করে জানবে, বিশেষ করে HSC 25-এর কম্বো কোর্স আর HSC 24-এর অ্যাডমিশন ব্যাচে, এই দুই ব্যাচে আমি নিছি নাটকের ক্লাসটা, ওরা খুব ভালো করে জানে। কেমন? আসো এরপরে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ডান 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 ডান। ওকে ম্যান, আসো এরপরে দেখো পরের কোশ্চেন আনসার করি আমরা। 203 নাম্বারটা আনসার করি। ফরাসি সৈনিক সাফরের চারিত্রিক বৈশিষ্ট্য কোনটা? ফরাসি সৈনিক কে বলতো? সাফরের চারিত্রিক বৈশিষ্ট্য কোনটা? বলো, আমরা ডিরেক্ট আনসার করি। 203 নাম্বারটা আনসার করি। আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি, তোমরা তোমাদের বইটা খোলো।
লাল সালু উপন্যাসে 40 নম্বর পেজটা হলো এই যে একটা কোশ্চেনগুলো আসে কোন জায়গা থেকে, এই বই থেকে আসবে এবং লাইন বাই লাইন তোমাদেরকে পড়তে হবে। দেখো বলতে তো চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, আসো এখন এই সাফরে হচ্ছে ফরাসি সৈনিক, সে কার পক্ষে যুদ্ধ করে, ইংরেজদের পক্ষে নাকি তোমার নবাবের পক্ষে? এটা আমরা সবাই জানি, কার পক্ষে? নবাবের পক্ষে। কার পক্ষে? নবাবের পক্ষে। নবাবের পক্ষে যে যুদ্ধ করে সে তো কখনো বিশ্বাসঘাতক হতে পারে না, সে তো কখনো উশৃঙ্খল হতে পারে না। আমার এই দুইটা অপশন বাদ। এখন থেকে দায়িত্বশীলতা, ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণকে আমরা অনেক সময় বলি না সে উত্তম বিচারক, ন্যায়পরায়ণ, এইটা হইতে পারে, যে ভালো বিচার করে ও তাকে ন্যায়পরায়ণ বলতে পারি। বাট দায়িত্বশীলতা এখানে কেন হবে? আনসারটা আমার দায়িত্বশীলতা। কেন দায়িত্বশীলতা? তুমি 44 নম্বর লাল সালু উপন্যাসের 44 নম্বর পেজটা পড়লে বুঝতে পারবা। এখানে যখন সিরাজউদ্দৌলার একে একে অনেক সৈনিক মারা গেছে, তখন ফরাসি সৈনিক সাফরে বলছিল আমি যুদ্ধ করব। এটার কারণ কি? সেটা তার দায়িত্বের জায়গা থেকে বলছে, যেহেতু আমি আপনার আন্ডারে কাজ করি, আপনার পক্ষে আমি যুদ্ধ করব, এই কারণ আনসার হবে আমার দায়িত্বশীলতা। ব্যাখ্যা কোথায়? আমার এই সহপাঠ বইয়ের 44 নম্বর পেজ। ওকে ফাইন, আসো এরপরে 204 নাম্বারটা। সিরাজউদ্দৌলা নাটকে নবাবের উক্তিতে সবচেয়ে বড় অস্ত্র কি? মানে নবাবের সাধ্য অনুযায়ী বা নবাবের ভাষ্য অনুযায়ী সবচেয়ে বড় অস্ত্র কি? এটা কি কামান হইতে পারে, এটা কি কলম হইতে পারে, এটা কি বারুদ নাকি দেশপ্রেম? এইটা আমরা মোটামুটি সবাই আনসার করতে পারবো। কারণ যখন বলছে সিরাজউদ্দৌলার 50,000 বেশি, আবার ইংরেজদের 3,500 বা 3,000 এরকম, তখন বলছে না সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দেশপ্রেম। কোনটা? দেশপ্রেম। ওকে ফাইন, এইটুকু আমরা মোটামুটি সবাই আনসার করতে পারছি। এরপরে 205 নাম্বারটা আনসার করো, বলো 205 নাম্বারটা আনসার করো, বলো আপনাদের দেশে আবার শান্তি আসলো, সংলাপ টিকা। আসো, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দেখো আমি এই কারণে বলছি সংলাপগুলো থেকে কোশ্চেন আসে। বলো 205 নাম্বারটা আমরা প্রত্যেক আনসার করি, 205 নাম্বারটা আমরা প্রত্যেক আনসার করি। বলো 205 নাম্বারটা আমরা প্রত্যেক আনসার করি। ওকে ফাইন, তোমরা অনেক স্লো আনসার করো, মানে বিদ্যুতের গতিতে আনসার করবে তোমরা, প্রশ্ন দেখার আগে আনসার করে দিবা। আসো, বলছে আপনাদের দেশে আবার শান্তি আসলো। তুমি একটা জিনিস খুব ভালো করে বুঝো, আপনাদের দেশ তার মানে দেখো তো এটা আমার দেশ না, আরেকজনের দেশ। তুমি আবার বলো তো, তাহলে দেখো তো এই আমাদের এই এই সিরাজউদ্দৌলা নাটকে বহিরাগত এখানে কে আছে? একজন ব্যক্তি আছে ক্লাইভ, একজন ব্যক্তি আছে ক্লাইভ। তাহলে উক্তিটা কার হবে? ক্লাইভের। কার হবে? ক্লাইভের। আসো এখন এই ক্লাইভ সম্পর্কে আমরা একটু পরে জেনে নিব, এবং এই ক্লাইভের উক্তিগুলো আমরা প্রত্যেকে প্রয়োজনীয় মুখস্থ করব। আমি আবারও বলছি, এক ক্লাইভের উক্তিগুলো, বিশেষ করে ক্লাইভ, মীর জাফর, হ্যাঁ, এদের উক্তিগুলো মুখস্থ করে ফেলবো প্রয়োজনে। গসিদি বেগম, এদের উক্তিগুলো থেকে হিউজ পরিমাণে কোশ্চেন আসে। আসো একটু পরে ভাই তোমাদেরকে ক্লাইভ সম্পর্কে বিশ্লেষণ করবো। আসো, ইংল্যান্ডের বীর সন্তান বলে কে নিজেকে পরিচয় দেয়? এটা ভাইকে আনসার করো তো। ইংল্যান্ডের বীর সন্তান বলে কে নিজেকে পরিচয় দেয়? এটা আমরা সবাই জানি। যখন এটা একটু পরে তোমাদেরকে মানে দেখাচ্ছি, একটু পরে। এটা আনসার হবে কে? ক্ল্যাটন। কে আনসার হবে? ক্ল্যাটন। ওকে, একটু পরে দেখাচ্ছি। আসো এখন 205 নম্বরের বিশ্লেষণে যাবো আমরা এখন যাবো 205 এর বিশ্লেষণ। আসো 205 এর বিশ্লেষণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। ক্লাইভ আমরা জানছি। এখন শোনো, ক্লাইভ সম্পর্কে ভাই কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে। দেখো, ক্লাইভ পিতামাতার অত্যন্ত উচ্ছৃঙ্খল সন্তান। তাহলে উচ্ছৃঙ্খল সন্তান কে বলতো? উচ্ছৃঙ্খল সন্তান কে বলতো? উচ্ছৃঙ্খল সন্তান কে? ক্লাইভ। আসো, এরপরে তার দৌরাত্ম্য অস্থির হয়ে বাবা মা তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি দিয়ে ইংল্যান্ড থেকে ভারতবর্ষে পাঠিয়ে দেয়। তাহলে তার বাড়ি কোথায় বলতো? তার বাড়ি কোথায়? ইংল্যান্ডে। তাকে পাঠাই দিছে কোথায়? ভারতবর্ষে। কেন পাঠাইছে? কারণ তার দৌরাত্ম্য অস্থির হয়ে, কারণ তার জ্বালা যন্ত্রণায় তার বাপে মায়ে বাইসতে না পারি তারে ব্যবসায়ের কাজে ইংল্যান্ড থেকে ভারতবর্ষে পাঠাই দিছে। তখন তার বয়স মাত্র 17 বছর। তাহলে সে ভারতবর্ষে আসে কত বছর বয়সে? প্রত্যেকে ভাইকে বলতো, সে ভারতবর্ষে আসে কত বছর বয়সে? ভাইকে বলতো 17 বছর বয়সে। কোথায় আসে? ভারতবর্ষে। কোত্থেকে আসে? ইংল্যান্ড থেকে। কেন আসে? তোমার ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি দিয়ে আসো। এরপরে কোম্পানির ব্যবসার মাল ওজন আর কাপড় বাছাই করতে করতে বিরক্ত হয়ে ক্লাইভ 2 বার পিস্তল দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। মানে তার কাজ কামার ভালো লাগে না, এই কারণে 2 বার পিস্তল দিয়ে আত্মহত্যা করতে গেছেন। আসলে বলে না, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ, সরি একটা কথা আছে না, রাখে মারে আল্লাহ, রাখে কে, রাখে আল্লাহ মারে কে। এই যে দেখো, ক্লাইভ শালা পিস্তল দিয়ে 2 বার, মানে এমন না মনে করো পিস্তল দিয়ে আত্মহত্যা করবো ভাবছে, বাট কেউ তার বাঁচা দিছে। বিষয়টা এমন না, একটা বার মানে পিস্তলের মধ্যে গুলি ঢুকাই শুট করব, শুটে চাপ দিছে কিন্তু গুলি বাইরে না,
2বার আত্মহত্যা করার চেষ্টা করতে গিয়ে বাঁচি গেছে, গুলি বাইরে না, কিন্তু গুলি চলে না। দেখছো, এমন না যে ভিতরে গুলি ছিল না, এমন না কেউ তাকে বাধা দিয়েছে, নো, গুলি চলেনি, কি তার ভাগ্য বলে বেঁচে যান ভাগ্যবান ক্লাইভ। মীর জাফরকে বাংলার সিংহাসনে কে বসাইছে? বসাইলেও প্রকৃত শাসনকর্তা কে ছিল? এই ক্লাইভ ছিল। 1774 সালে কিন্তু আত্মহত্যা করে মারা গেছে। মানে সে আত্মহত্যা তো ঠিকই করছে, আগে যদি আত্মহত্যা করতে এত কিছু হতো না, বাট আত্মহত্যা করছে কত সালে? 1774 সালে। কত সালে? 1774 সালে। ওকে ফাইন, আমরা এতটুকু ক্লিয়ার করে ভাগে বলো। আমি কেন তোমাকে ক্লাইভ সম্পর্কে এই জায়গাগুলো দিছি? কারণ এই জায়গা থেকে কোশ্চেন আসবে। আসো, এরপরে আমি তোমার জন্য কি রাখছি বলো? এটার জন্য আমাকে তোমরা কয়টা লাভ দিবা বলো? এইটা আমি একটু আগে বসে বসে করছি। এই যে তোমাদের ক্লাস লেটে শুরু হয়েছে কেন? একটু আগে প্রত্যেকটা এমসিকিউ বিশ্লেষণ করছি। এই একটু আগে বসে বসে আমি এই বইটা থেকে খুঁজে খুঁজে ক্লাইভের উক্তি কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো এখন এক জায়গায় করছি। এই যে দেখো তো, নবাবকে আমার কোনো ভয় নেই, নবাবকে আমার কোনো ভয় নেই। মনে করো তোমার পরীক্ষার প্রশ্ন আসছে, নবাবকে আমার কোনো ভয় নেই, বুকে হাত দিয়ে বলো তো কয়জনে জানতে এটা যে ক্লাইভের উক্তি? এটা তো নবাবকে আমার কোনো ভয় নেই, এটা তো মীর জাফর উক্তি হইতে পারতো। তোমার চিন্তা যে মীর জাফরও তো হয়তো ভয় পায় না, এটা তো ক্ল্যাটনের উক্তি হইতে পারতো। হ্যাঁ, এটা তো তোমার উমিচাঁদের উক্তি হইতে পারতো, কারণ ওরা তো নবাবকে ভয় পায় না। এখন এটা কার ভাইকে বলো তো? আমরা সবাই জানি এটা হচ্ছে ক্লাইভের উক্তি, কারণ আমার বইতে স্পষ্ট আছে উমিচাঁদ এই যুগের সেরা বিশ্বাসঘাতক। এটা অনেকবার পরীক্ষা আছে। কার উক্তি? ক্লাইভের উক্তি। বিদ্রোহী সেনাপতি অথচ সো কাওয়ার্ড, কার উক্তি? ক্লাইভের উক্তি। আমরা এমন কিছু করলাম যা ইতিহাস অনেকবার পরীক্ষাতে আসছে। এটা কার উক্তি? ক্লাইভের উক্তি। এনি কি নবাব নাকি ফকির? কার উক্তি? ক্লাইভের উক্তি। নাও কোশ্চেন এখন দেখি কে কে এটা আনসার করতে পারবা বলো তো? এই যে বলছে কাওয়ার্ড, এইটা কাকে বলছে? নাম্বার 1 মোহনলাল, নাম্বার 2 মীর মর্দান। ভাইকে বলো তো, এই যে কাওয়ার্ড 1 নাকি 2 কাকে বলছে? দেখি কে কে বলতে পারবা। আনসার দিবা, না দিলে কিন্তু দেখবা খবর আছে। বলো আমাকে আনসার দাও। এই যে বলছে বিদ্রোহী সেনাপতি অথচ কাওয়ার্ড, কাকে বলছে? এটা কি মোহনলালকে বলছে না মীর মর্দানকে বলছে? আমরা প্রত্যেক আনসার দিব, বলো আমরা এটা প্রত্যেক আনসার দিব। বলো আমরা এটা প্রত্যেক আনসার দিব। 1 নাকি 2 বলো? 1 নাকি 2? ওকে ফাইন, 1 2 1 2 ওকে ফাইন, ওকে 1 2 মোহনলাল, ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন মোহনলাল, ওকে ফাইন, ওকে। যারা আনসার দিছো এবং যারা আনসার দাও নাই, যারা আনসার দিছো, 1 আনসার দিছো এবং 2 আনসার দিছো, প্রত্যেকে কানে ধরো। প্লাস যারা আনসার দাও নাই তারাও কানে ধরো। একমাত্র কানে ধরবে না কারা? হাতে গোনা কয়েকজন ভাইকে বলছে মীর জাফর, শুধু এরা কানে ধরবে না, বাকিরা কানে ধরো। না ধরলে ভার্সিটিতে চান্স পাবে না, এইচএসসিতে এ প্লাস পাবে না। যদি কানে না ধরো, ভুল করছো শাস্তি পাবা। 1 2 1 থেকে 10 পর্যন্ত, 3 4 5 6 7 8 ও কান টানো মানে লাল বানিয়ে ফেলো, লাল শাহজালাল টানো। আমি এখনো 10 বলিনি, টানো। কারণ তুমি ভুল করছো। তোমার ভুলটা কোন জায়গায়? বিদ্রোহী সেনাপতি কাওয়ার্ড কেন? এই দুজন তো ভালো মানুষ, এদেরকে কেন কাওয়ার্ড বলবে? কাওয়ার্ড তো মীর জাফর রে কইবো, এদেরকে কেন বলবে? তোমার সেন্সে কি আসে নাই? কাওয়ার্ড তো ভালো মানুষদেরকে বলে না, সেন্সে আসে নাই কেন? টানো, কান টানো। 9.1 9.2 আর কষ্ট দিলাম না 10। তাহলে এটা কাকে বলতো? ডেফিনেটলি এটা কাকে বলছে? মীর জাফরকে। কাকে বলছে বলতো? মীর জাফরকে। যারা আনসার না করে বাঁচি গেছো ভাবছো, যদি কানে না ধরে দেখো তুমি চান্স পাবে না, কারণ আমি তোমার কানে ধরতে বলছি। ওকে ফাইন, আসো এরপরে দেখো ইনি কি নবাব নাকি ফকির? এইটা কাকে বলছে বলতো? এইটা আমরা সবাই জানি, এইটা বলছে আমাদেরকে মীর জাফরকে। কাকে বলছে? মীর জাফরকে। ওকে ফাইন, আসো তাহলে এরপরে দেখো। এরপর আমাদের লাস্ট যে এমসিকিউটা ছিল, এই যে ইংল্যান্ডের বীর সন্তান বলে নিজেকে পরিচয় দেখে ক্ল্যাটন। এখন এরকম তোমার সিরাজউদ্দৌলার নাটক থেকে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আসে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই জন্য আমি কি করছি, দেখো আমার কিছু মিশন ছিল। কি আছে? কিছু মিশন ছিল। এই মিশনগুলোর মধ্যে থেকে কমন আসবে, অর্থাৎ আমি এই সিরাজউদ্দৌলা নাটকের ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা বা ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো এক জায়গায় দিছি। যার কারণে দেখো তো, এই যে দেখো তো, তুমি একটু ভালো করে খেয়াল করো। দেখো আমার 10 নাম্বার ইনফরমেশনের মধ্যে ছিল, যারা আমার স্লাইড গুলা মানে জানো, ইংল্যান্ডের বীর সন্তান বলে নিজেকে পরিচয় দেখে
ক্লেটন। এরপরে চোখ বেঈমান, কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না, উক্তিটি কার? উক্তিটি ক্লেটন বলেন। কাকে বলেন? ওয়ালি খানকে বলেন। যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এই আমাদের প্রতিজ্ঞা, উক্তিটি কার? ক্লেটনের। এই নাটকে কোম্পানি শব্দটি দ্বারা কাদেরকে বুঝেছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেখো মানে এরকম, দেখো এটি একটা কেমন নাটক? ঐতিহাসিক নাটক। এই নাটকের চরিত্র কয়টা? 40টা। দৃশ্য কয়টা? 12টা। অঙ্ক কয়টা? 8টা। এই জায়গাগুলোতে কোশ্চেন আসে, আমি সবগুলো একসাথে করে দিচ্ছি। আসো এখন দেখো, আমি তোমাদেরকে একটা মিশন দিব। কি দিব বলো তো? মিশন দিব। এটা আমার পেইড বেস যারা আছে অনলি ওরা পাইছে, এখন আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি। অর্থাৎ একটা মিশনে নিয়ে যাচ্ছি। এই আমার সিরাজউদ্দৌলা নাটক থেকে, মানে তোমাদেরকে আমি একটা মিশনে নিয়ে গেছি, সেটা হচ্ছে এই সিরাজউদ্দৌলা নাটক থেকে মিশন 99। মিশন 99, এই 99টা মিশন, ওই 99টা ইনফরমেশন যে মনে রাখতে পারবে তার আর কিছু লাগবে না। এই সিরাজউদ্দৌলা থেকে তার আর কিছু লাগবে না। যেমন আমি তোমাদের দেখাচ্ছি, মাত্রই দেখছো আমার মিশন 99 এর 10 নাম্বার, ইংল্যান্ডের বীর সন্তান বলে পরিচয় দিত কে? ক্লেটন। এটা আমার দেখছো কঠিন এমসিগুলোর মধ্যে ভাই রাখছি। এগুলো আমি না, এগুলো বিগত সালের প্রশ্ন বারবার আসে, ওই জায়গাগুলো থেকে বাছাই করা 99 ইনফরমেশন। তোমরা জাস্ট একটু দেখে নাও। এই যে মনে করো, এই যে এখানে 10টা দেওয়া আছে ইনফরমেশন, এরপরে দেখো তো বাকি, এরপরে দেখো তো, দেখো এই যে উমিসাদ হলেন, উমিসাদ বলেন, হলওয়েল হলো গাইস হাসপাতালে হাতুড়ে সার্জন, এরপরে ব্রিটিশ সিংহ ভাই লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা, এই কার? উমিসাদের কথা। এরপরে দেখে ইংরেজরা আত্মহত্যার নামে কোথায় গোপন অস্ত্র আমদানি করেছেন? কাশিম বাজারে। নবাবের নিষেধ অগ্রাহ্য করে হলওয়েল কাকে আশ্রয় দেয়? কৃষ্ণ বল্লভকে। ফোর্ট উইলিয়াম আক্রমণ বন্ধ করতে উমিসাদ কার নিকট চিঠি পাঠায়? রাজা মানিক চাঁদের কাছে। এরপর মানে যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে ভাই সব এক জায়গায় করে দিছি, সব এক জায়গায় করে দিছি। দেখো এই যে দেখো, দেখো এই যে তোমরা কোম্পানি 70 টাকা বেতনের কর্মচারী, এটা কাকে বলছে? জ্যাককে বলছে। ওকে ফাইন। মানে এই যে যত ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আছে, মানে যত ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আছে, এরকম কয়টা ইনফরমেশন লাগছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। কয়টা আমি এখন এগুলো পড়াচ্ছি না, এগুলো তোমরা বাসায় পড়বা। দেখো তো, রাজবল্লভ কোন গোত্রের লোক? ব্রাহ্মণ। রায় দুর্লভ কোন গোত্রের লোক? কায়স্থ। উমিসাদ কোন ধর্মের অনুসারী? শিখ। এরপরে তোমার মহতার শেঠ কোন ধর্মের অনুসারী? জৈন। মহতার শেঠ মানে হচ্ছে কি? জগৎ শেঠ, তাকে মহতার শেঠও বলা হয়। মানে প্রত্যেকটা ইনফরমেশন ভাই দিয়ে দিচ্ছি তোমাকে এখানে, মানে এই ইনফরমেশন গুলোর বাইরে আমার আসবে না। দেখো মীর জাফরের সহায়তা, ক্লাইভ পায় বার্ষিক কত লক্ষ টাকা? 4 লক্ষ টাকা। যুদ্ধে নবাব পরাজিত হলে উমিসাদকে কত লাখ টাকা দেওয়ার কথা ছিল? এমন না যে দিছে, 20 লাখ টাকা দেওয়ার কথা ছিল। ইংরেজদের কামান ছিল গোটা 10, নবাবের কামান ছিল 50-এর বেশি, নবাবের সৈন্য ছিল 50,000-এর বেশি। মানে এই যে যত ইম্পর্টেন্ট, যত 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 ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আছে। ভিক্টোরিয়ার ডেথ, এটা কার? ক্লেটনের। হ্যাঁ, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপ কার? ক্লেটনের। সব এক জায়গায় দিয়ে দিছি। এগুলো আমি এখন পড়াইতে গেলে অনেক সময় লাগবে, তোমরা বাসায় পড়ে নিবা। বলো এর বাইরে আর কিছু লাগবে না। এই যে 92, এরপরে তোমার ইনফরমেশন, এই যে মিশন 99, এই যে বলো হ্যাপি কিনা ভাইকে বলো। এর বাইরে ইনশাল্লাহ আমার আর কিছু লাগবে না। আই রিপিট, এর বাইরে আমার আর কিছু লাগবে না। বলো সবাই হ্যাপি? সবাই হ্যাপি? সবাই হ্যাপি বলো। এসবের পিডিএফ কই পামু? অ্যাকাউন্টিং লাভার্স আরটিপি, কোথাও নক দিয়ে লাভ নেই। ক্লাস শেষে আমি বলে দিব কিভাবে পিডিএফটা পাবা, কিভাবে পিডিএফটা পাবে, এটা আমি ক্লাস শেষে বলে দিব। ওকে ফাইন। ওকে ওকে দেখো আসো, এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আসো এরপরে এমসিকিউতে আমরা যাচ্ছি। এরপরে এমসিকিউতে আমরা যাচ্ছি। বলো 207 নাম্বারটা আনসার করি আমরা। খাজানসি বলতে কোন ব্যক্তিকে বোঝানো হয়েছে বলো তো? সেনাপতি, কোষাধ্যক্ষ, নবাব নাকি গুপ্তচর? আমরা একটা আনসার করবো, এটা আমরা এটা একটু আনসার করবো। খাজানসি বলতে কোন ব্যক্তিকে বোঝানো হয়েছে বলো? এটা আমরা দেখো, এটা আমি তোমাদেরকে বলি, আমার এগুলো পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। এই বইয়ের 47 নাম্বার পৃষ্ঠার মানে নিচের অংশের দিকে দেখো, আমি নিজে যাচ্ছি, দাঁড়ো 47 নাম্বার পৃষ্ঠা, এই যে 47 নাম্বার পৃষ্ঠা। সিরাজ, বেশ তো, খাজানসির কাছ থেকে টাকা নিয়ে যান, আপনারা সিপাহীদের তৈরি হতে আদেশ দিন, যত লাগে সৈন্য সংগ্রহ করুন। সিরাজউদ্দৌলা যখন পরাজয় নিশ্চিত তখন বলছে খাজানসির কাছ থেকে টাকা নিয়ে যান, যা লাগে সৈন্য সংগ্রহ করুন। তাহলে টাকা দেয় কে বলতো? কোষাধ্যক্ষ। টাকা দেয় কে বলতো? কোষাধ্যক্ষ। সো খাজানসি এখানে কি হবে বলতো? কোষাধ্যক্ষ হবে। ওকে ফাইন। আসো এরপরে 208 নাম্বারটা আনসার করে। সিরাজউদ্দৌলা নাটকে দি ব্রেভেস্ট সোলজার আখ্যা দেওয়া হয়েছে কাকে? সিরাজউদ্দৌলা নাটকে ব্রেভেস্ট সোলজার আখ্যা দেওয়া হয়েছে কাকে? সাফরে, মীর মর্দান, বদরি আলী, নারায়ণ সিং। এটা আমরা একটা আনসার করবো। বলো এটা আমরা একটা আনসার করবো। বলো আমরা 208 নাম্বারটা এখন একটা আনসার করবো। 208 নাম্বারটা আমরা একটা আনসার করবো। 208 নাম্বারটা আমরা প্রত্যেক আনসার করবো। বলো 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 বলো। আসো এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। দেখো তো এখানে ব্রেভেস্ট সোলজার কাকে বলছে? এটা ডেফিনেটলি মনে হয় তোমার, আমার যতটুকু মনে পড়ে মীর মর্দানকে বলার কথা। ইয়েস, মীর মর্দান। দেখছো কাকে বলছে বলো তো? মীর মর্দানকে। আসো এখন এই যে মীর মর্দানকে বলছে, এটা কোত্থেকে আসছে? যারা আমার আগের ক্লাসগুলো করছে তোমরা যদি
যদি না পারো তোমাদেরকে মানে মানে মাইর দেওয়া উচিত, কারণ আমি তোমাদেরকে পড়াইছি। দেখো যখন তোমাদেরকে আমি মীর মর্দান সম্পর্কে পড়াইছি, দেখো মীর মর্দানকে আমি কেন সাকিব খান দিয়েছি? সাকিব খানকে নায়ক, ভালো ভালো নায়িকারে যখন গুন্ডারে ধরে, মনে করো ডিপজোলার মিশা সওদাগর মিলি যখন নায়িকারে ধরে, তখন ঢুস করে উপর থেকে উড়ে এসে একটা লাত্তি মারে কে? সাকিব খান। কে লাত্তি মারে? সাকিব খান উড়ে এসে লাত্তি মারে। তার মানে কি সাকিব খান ভালো। সেম টু সেম মীর মর্দানও নবাবের পক্ষে যুদ্ধ করছে, নায়কের ভূমিকা অবতীর্ণ হয়েছে, এই কারণে মীর মর্দান মানে সাকিব খান। দেখো আমি যখন তোমাদেরকে দিছিলাম, দেখো এই যে কৌশলী যোদ্ধা এবং দেশপ্রেমিক সেনাপতি, নবাবের সর্বাধিক বিশ্বস্ত ব্যক্তিকে মীর মর্দান, দি ব্রেভেস্ট সোলজার, এটা কে বলছে? শ্রেষ্ঠ বাঙালি সৈনিক, মানে এটা অর্থ শ্রেষ্ঠ বাঙালি সৈনিক। কাকে বলা হয়েছে? মীর মর্দানকে বলা হয়েছে। এরপরে পলাশির প্রান্তরে গুলিবদ্ধ হয়েছে মারা যায়। আসো এরপর আমি তোমাদেরকে আরো কি দিছি, এই মীর মর্দানের যে উক্তিগুলো ছিল, সন্ধি না আত্মসমর্পণ, হলকে উদ্দেশ্য করে মীর মর্দান এটা বলছে। তাহলে এই উক্তিটা কার? মীর মর্দানের। ইংরেজদের ঘায়েল করতে মোহনলাল সাফরে আর আমার বাহিনী যথেষ্ট, কে বলছে? মীর মর্দান বলছে। আমাদের প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না, কে বলছে? মীর মর্দান বলছে। এটাই আজকে তোমাদেরকে আমি পরীক্ষা দিয়ে দিছি, যে আমাদের প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না, কে বলছো? তোমরা এক্সট্রিমলি সরি, নেটওয়ার্ক একটু প্রবলেম দেখা দিচ্ছে ভাই, ঠিক করে দিচ্ছি। ওকে, আই থিঙ্ক নাও অল ইজ ওকে। নেটওয়ার্কে একটু প্রবলেম দেওয়া শুরু করছে, আই থিঙ্ক নাও অল ইজ ওকে। আই থিঙ্ক নাও ওকে আছে। আসো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু পানি দিয়ে। ওকে, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। আসো কতটুকু এখন আই থিঙ্ক নেট ঠিক আছে। কেমন? এখন আই থিঙ্ক নেট ঠিক আছে। আসো তোমাদেরকে দেখাইছিলাম এই যে আমাদের প্রাণ থাকতে আমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা অনেকেই ভাবছো যদি বলছে আমাদের ক্ষতি হবে না, তাহলে এটা মীর মর্দান মোহনলাল দুজনের উক্তি, বাট না, এটা মীর মর্দান মোহনলাল দুজনের উক্তি না, এটা হচ্ছে অনলি মীর মর্দানের উক্তি। ওকে ভাই, আসো এরপরে তাহলে আমরা পরের এমসিকিউতে যাচ্ছি। আসো 209 নাম্বারটা আনসার করো। 209 নাম্বারটা ভাইরা আনসার করো। সিরাজউদ্দৌলার নাটকে কয়টি দৃশ্যে সিরাজ স্বয়ং উপস্থিত ছিলেন? এটা তোমাদেরকে আগেও পড়াইছি, মাথায় রাখবা। সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক কয়টা? অঙ্ক 4টা। দৃশ্য কয়টা? দৃশ্য হচ্ছে 12টা। এর মধ্যে 8টে দৃশ্যে সিরাজউদ্দৌলা স্বয়ং উপস্থিত ছিলেন, বাকি 4টার মধ্যে সিরাজউদ্দৌলা উপস্থিত ছিলেন না। এর পক্ষে 210 নাম্বার, সগোচং আপনাদেরই ছেলে সে নবাবি পেলে প্রকারান্ত আপনারাই তো দেশের মালিক হয়ে বলছেন, সংলাপটি কার? এটা আমরা সবাই জানি। মানে গসিট এরকম বলছে যে সকলজন তো আমার ছেলে নয়, শুধু সেটা আপনাদেরও ছেলে, সে যদি বাংলার নবাব হয় আপনারাই তো নবাবিতে বসবেন, তাই না? সেটা কার উক্তি? গসিটি বেগমের। কার উক্তি হবে বলতো? এটা আমরা সবাই জানি। কার উক্তি? গসিটি বেগমের উক্তি। কার উক্তি হবে? গসিটি বেগমের উক্তি। কেমন? দেখো এই অঙ্ক কয়টা, দৃশ্য কয়টা, এটা আমি তোমাদেরকে জাস্ট এখানে দিয়ে দিছি। কেমন? আসো এরপরে এখন দেখো এরপর আমাদের কি আছে দেখো। এই যে মনে করো গসিটি বেগমের উক্তিগুলো আমি একটু আগে তোমাদেরকে দেখাইছি, আবার একবার দেখে নাও তার ইম্পর্টেন্ট যে উক্তিগুলা। তুমি কম সাপুনি নাও, সিরাজের পতন কে না চায়, তোমার মুখে বড় বড় বুলি শুনলে আমার গা জ্বলে, হ্যাঁ, মুদ্দাজিল ছেড়ে পালাবো না, সিরাজ বাংলার শেষ নবাব, এইগুলো একবার পরে আমাকে ডান বলো। কারণ আমি তোমাকে বারবার কেন পড়াবো? কারণ আমি তোমাকে বলছি আমার ক্লাস করবে ইনশাল্লাহ, এর বাইরে থেকে তোমার কোশ্চেন আসবে না। আমার ক্লাস করলে এর বাইরে থেকে কোশ্চেন আসবে না। বলো আমরা একবার পড়ে ব্যাকে ডান বলো, একবার করে পড়ে আমাকে ডান বলো, জাস্ট একবার পড়ে আমাকে ডান বলো। সজীব পালিত এইচএসসি 24 ভাইয়া, সুফিয়ান ভাইয়া মানে আগুন 24দেরকে অনেক মিস করি। তোমাদের এক্সামের আগে যে মনে আছে কি কোশ্চেন, মানে কি ক্লাসগুলো নিয়েছিলাম একটা না? ওকে আসো এরপরে তাহলে আমরা পরের কোশ্চেনটা যাচ্ছে। আমরা এখন পরের কোশ্চেনটা চলে যাচ্ছে। আসো পরের কোশ্চেনটা হলো, আসো 211 নাম্বারটা 212 নাম্বারটা আমরা আনসার করি। দেখো দেয়াল কোথায়? দেয়াল জাহাপনা সংলাপটি কে বলেছে? দেখো দেয়াল কোথায়? দেয়াল জাহাপনা সংলাপটি কে বলেছে? এটা আমরা সবাই জানি, আমরা প্রত্যেকে আনসার করবো। বলো এটা হচ্ছে আমার লুৎফা বলেছে। কে বলেছে? লুৎফা বলেছে। যখন সিরাজউদ্দৌলা বলছে আমার চারপাশে দেয়াল আর দেয়াল, দেয়াল আর দেয়াল, দেয়াল মানে কে? মানে হচ্ছে এখানে দেয়াল হচ্ছে কি? চারপাশে প্রাসাদ ষড়যন্ত্র, আমার এই প্রাসাদের মানুষেরাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এই কারণে সিরাজ বলছে আমার চারপাশে শুধু দেয়াল। তখন সিরাজের বল লুৎফুন্নেসা তাকে বলছে কোথায় দেয়াল জাহাপনা, কোথায় আপনি দেয়াল দেখতে পাচ্ছেন? তাহলে উক্তিটা কার? লুৎফুন্নেসার। এরকম আরো কিছু ইনফরমেশন হচ্ছে যেগুলো আমরা একটু পরে পড়বো। আসো 212 নাম্বার। আজ আমরা সবাই সন্দেহ দোলায় দুলছি, কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না, এই উক্তিটা কার? বলো
আজ আমরা সবাই সন্দেহ দোলায় দুলছি, কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছে না। উক্তিটা কার? আসো, এটা 212 নম্বর, আমরা একটু প্রত্যেকের আনসার করব। 212 নম্বরটা প্রত্যেকে আনসার করবো। আসো, উক্তিটা কার? এটা হচ্ছে মীর জাফর বলছে। অর্থাৎ মীর জাফররা যখন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তখন প্রশ্ন যায় আসলে কেউ কাউরে বিশ্বাস করতে পারে না যে আমি এখন নবাবের বিরুদ্ধে যাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছি ইংরেজ, এরাও কি আমাদেরকে রাখবে না, এরাও আমাদেরকে মেরে দিবে। এই কারণেই বলছে আর কি যে মানে কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না আমরা। এটা কে বলছে? মীর জাফর বলছে। আসো, এখন দেখো তাহলে কেন দুইটা বিশ্লেষণ, একটা হচ্ছে লুৎফর বিশ্লেষণ আর একটা হচ্ছে মীর জাফর বিশ্লেষণ। দেখো আমি তোমাদেরকে কি রাখছি তোমাদের জন্য আমি দিই এই যে লুৎফুন্নেসা সম্পর্কে যত ইনফরমেশন আছে। লুৎফুন্নেসাকে সিরাজের স্ত্রী, তাদের বিয়ে হয় কত সালে? 1746 সালে। কত সালে? 1746 সালে। আমাকে একটু কে কে বলতে পারবো? ভাইকে বলো তো, কে কে বলতে পারবা যে সিরাজ কত বছর বয়সে বিয়ে করে? সিরাজ কত বছর বয়সে বিয়ে করে? ভাইকে বলো তো, সিরাজ কত বছর বয়সে বিয়ে করে? ভাইকে বলো তো, সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বিয়ে করে? ভাইকে বলো তো। তোমরা কে কে বলতে পারবা? এই ইনফরমেশন মাস্ট বি ইম্পর্টেন্ট। বলো, সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বিয়ে করে? সাব্বাস, এই যে আমরা অনেক আনসার করছি, 13 বছর বয়সে আনসার করছি। কত বছর বয়সে? 13 বছর বয়স। ওকে ফাইন। তাহলে এখন ভাইকে বলো তো, এই যে দেখো তো, জন্ম কত সালে? 1746 সালে। বিয়ে করছে কত সালে? 1746 সালে। এরপরে কত বছর বয়সে সিরাজউদ্দৌলা বিয়ে করছে? 13 বছর বয়সে বিয়ে করছে। তাহলে আমাকে বলো তো লুৎফুন্নেসার জন্ম সাল কত? প্রত্যেকে কমেন্ট করবে, নাহলে কিন্তু শাস্তি হবে। লুৎফুন্নেসার জন্ম সাল কত? আমাকে আনসার করো তো। লুৎফুন্নেসার জন্ম সাল কত? ভাই আনসার করো তো, প্রত্যেকে আনসার করো। বলো, বিয়ে করছে 13 বছর বয়সে। সিরাজ বিয়ে করছে কত বছর বয়সে? 13 বছর বয়সে। আবার কত সালে? 1746 সালে। তাহলে লুৎফুন্নেসার জন্ম সালটা একটু ভাইকে বলো তো, প্রত্যেকে বলো, প্রত্যেকে আমাকে বলো, প্রত্যেকে ভাইকে বলো, বলো বলো বলো, প্রত্যেকে আমাকে বলো। আনসার না করলে এখন খবর আছে দেখবা। প্রত্যেকে আমি প্রত্যেকের আনসারটা নিচ্ছি। বলো 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 বলো, প্রত্যেকে আনসার করবো। বলো, আনসার না করলে এখন খবর আছে, বলে দিলাম। আনসার না করলে খবর আছে। ওকে 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 আসো, এখন আসো, আমরা তাহলে কত আনসার করলাম? প্রত্যেকে কত আনসার করলাম? 1733। কত? 1733 আনসার করলাম। ওকে ফাইন, এই হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, যারা আনসার করি নেই, প্রত্যেকে আমরা আবার কানে ধরবো। যারা আনসার না করে চুপ করেছিলাম এন্ড যারা আমরা বুঝি শুনে 1733 আনসার করলাম, প্রত্যেকে আমরা কানে ধরবো। 5 সেকেন্ড, বেশি না, 5 সেকেন্ড কানে ধরো। 1 2, কানে না ধরলে জীবনও চান্স পাবি না। ভুল করলি মানে কানে ধরবি, কেন ভুল করলি এবং কেন আনসার দিলি না, 2 গ্রুপে কানে ধরবি। 2 3 4 4.1 4.2 4.3 4.5 4.6 4.7 4.8 4.9 5। দেখো তো সোনামন্দিরা, মানে তোমরা আসলে লিজেন্ড হইতে পারো না, এই কারণে লিজেন্ড হইতে হইলে লাগবে তোমাকে আমার ক্লাস করা। দেখো এখানে দেখো, সিরাজ আর লুৎফা বিয়ে করছে 1746 সালে। সিরাজ বিয়ে করছে 13 বছর বয়সে। এখন যদি বলি সিরাজউদ্দৌলার জন্মসাল কবে, তাহলে না আমার 1733 সালে। আমি তো তোমার একবারে বলিনি সিরাজের জন্মসাল কবে, আমি তো বলছি লুৎফার জন্মসাল কবে। আমি তো বলছি তোমার লুৎফার জন্মসাল, আমি কি কইছি যে সিরাজের জন্মসাল কবে? প্যাচটা কেন ধরতে পারো নাই? লিজেন্ড হতে হবে তো ক্লাস করে করে, কেমন? আসো, তাহলে আমার সিরাজের জন্মসাল 1733 সালে, বাট লুৎফার জন্মসাল কবে এটি একটু এটা আমার বইতে দেওয়া নেই, মেবি আমি যতটুকু জানি, তবু আমি একটু দেখে নিচ্ছি যে দেওয়া আছে কিনা। বাট আমার যে হিসাব দ্বারা আমি একটু দেখে নিচ্ছি লুৎফুন্নেসার জন্মসাল কবে 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 আমি একটু দেখে নিচ্ছি। লুৎফুন্নেসার জন্মসাল কি দেওয়া আছে? ভাইকে বলো তো, তোমরা যারা যারা পড়ছো লুৎফুন্নেসার জন্মসাল। লুৎফুন্নেসার জন্মসাল দেওয়া নাই। লুৎফুন্নেসার জন্মসাল দেওয়া নাই, কেমন? ওকে, এটা আমরা না জানি, কেমন? ওকে ভাই, আসো। সেই আসো। এরপরে দেখো তো, আমরা একটু আগে দেখো মীর জাফরের একটা উক্তি শুনছি।
একটু আগে আমরা মীর জাফরের একটা উক্তি শুনছি, যার কারণে মীর জাফর সম্পর্কে যত ইনফরমেশন আছে ভাই সব দিয়ে দিছে। এই মীর জাফরকে তার প্রকৃত নাম হচ্ছে জাফর আলী খান। কি বলতো? মীর জাফর আলী খান। সে হচ্ছে নবাবের প্রধান সেনাপতি। এরপরে সে কোথা থেকে এসেছিল? পারস্য থেকে আসছিল, হিন্দুস্তান এসেছিল। তাহলে সে কোথা থেকে আসছে বলতো? পারস্য থেকে। কোথা থেকে? পারস্য থেকে। তিনি ছিলেন বিশ্বাসঘাতক, আমরা সবাই জানি। মীর জাফরকে কি বলা হয়তো বলতো? ক্লাইবের গাদা। মীর জাফরকে কি বলা হয়তো? ক্লাইবের গাদা। একটু আগে আমরা দেখছি কাওয়ার্ড বলা হইতো, আবার এখন দেখতেছি ক্লাইবের গাদা বলা হইতো। চুক্তি অনুযায়ী মীর জাফর মসনদে বসলো, রাজ্য কে চালাবে? কোম্পানি চালাবে। আসো এরপরে তোমাদের জন্য ভাই কি রাখছি, মীর জাফরের যতগুলো উক্তি আছে। একটু আগে আমি তোমাদেরকে ক্লাইবের উক্তি দিয়েছি, দেখো একটু আগে আমি তোমাদেরকে ক্লাইবের উক্তি দিছি, তোমাদেরকে গসিরি বেগমের উক্তি দিছি। এখন কার উক্তি দিলাম? মীর জাফর আলী খানের। কার উক্তি দিলাম? মীর জাফর আলী খানের। এই মীর জাফরের উক্তিগুলো আমাদের পরীক্ষাতে আসবে, যার কারণে আমি এত কষ্ট করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়। কার উক্তি? মীর জাফরের উক্তি। এখন থেকে কারোর শান্তিতে আর কোন রকম বিঘ্ন ঘটবে না। কার উক্তি? মীর জাফর উক্তি। দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়ে থাকবো। কার উক্তি? মীর জাফর উক্তি। সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? যখন যুদ্ধের আগে মিলে সবাই মিলে যখন চুক্তি করছে যে নবাবকে হারাতে পারলে আমরা এত টাকা পাবো, ইংরেজরা এত টাকা পাবো, তখন মীর জাফরের মধ্যে একটু মানবতা জাগ্রত হয়েছে, তখন এই কথাটা বলছে সে, আমাদের কারো অদৃষ্ট মেঘ মুক্ত থাকবে না শেঠজি। এটা কাকে বলছে? শেঠজি মানে হচ্ছে জগৎ শেঠ। কে বলছে? মীর জাফর বলছে। আজ আমরা সবাই সন্দেহ দোলায় দুলছি, কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। কে বলছে? মীর জাফর বলছে। আমি এই কারণেই বলছি, আমি যা পড়াবে এর বাইরে কোশ্চেন আসবে না, মনোযোগ দিয়ে পড়ো। আমি আশা করছি কেউ তার জন্য সহানুভূতি দেখিয়ে নিজের বিপদ টেনে আনবেন না। কে বলছে? মীর জাফর বলছে। একবার পড়া হলে ব্যাকে ডান বলো, একবার পড়া হয়ে গেলে ব্যাকে ডান বলো, একবার পড়া হয়ে গেলে ব্যাকে ডান বলো, একবার পড়া হয়ে গেলে ব্যাকে ডান বলো, বলো বলো বলো। একবার পড়া হয়ে গেলে আমাকে ডান বলো। ওকে 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 ওকে। আসো এর পরের কোশ্চেনটা আমরা যাচ্ছি। আসো এর পরের কোশ্চেনটাতে আমরা যাচ্ছি। পরের কোশ্চেন 213 নাম্বার। যত বড় মুখ নয় তত বড় কথা, সংলাপটি কার? বলো। এইটা আমরা সবাই জানি। আমাদের সিরাজউদ্দৌলা নাটকের 1 নাম্বার পেজ, অর্থাৎ প্রথম দৃশ্যের প্রথম মানে প্রথম অঙ্ক প্রথম দৃশ্যের প্রথম পেজের মধ্যে আছে। কে বলছে? এটা বলছে আমাদের ক্ল্যাটন বলছে। কাকে? ক্ল্যাটন বলছে। কে বলছে? কাকে বলছে? ক্ল্যাটন বলছে। আসো সরি, কে বলছে? ক্ল্যাটন বলছে। আসো বলো তো কাকে বলছে কথাটা? কাকে বলছি কথাটা বলো তো? আমরা সবাই জানি এটা হচ্ছে কাকে বলছে? ওয়ালি খান। কাকে বলছে? ওয়ালি খানকে বলছে। এটা প্রথম পেজের মধ্যে আমরা পেয়ে যাবো। কেমন? আসো এরপরে 214 নাম্বারটা বলো। মোহাম্মদী ব্যাগ কত টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে চেয়েছিলেন? এইটা আমরা সবাই জানি। 10,000 টাকার বিনিময়ে হত্যা করতে চাইছে এবং অগ্রিম কত হাজার টাকা নিছে? অগ্রিম 5,000 টাকা নিছে। ওকে ফাইন। আসো এটা আমরা মোটামুটি সবাই জানি। এরপরে 214 পরে 215 নাম্বারটা আমরা আনসার করি। বলো 215 নাম্বারটা আমরা আনসার করি। 215 এবং 216 আনসার করি। দেখো, সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকাটি কেমন ছিল? সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকাটি কেমন ছিল? তাহলে এইটুক বুঝো সে কিসে কাজ করত? পত্রিকার কাজ করত। আর যে পত্রিকার কাজ করে তাকে আমরা কি বলি? সাংবাদিক বলি। তাহলে যদি প্রশ্ন আসে সিকান্দার আবু জাফরের পেশা কি, আমরা কি দিব? সাংবাদিকতা। আসো এখন এই সমকাল পত্রিকাটা কেমন ছিল এটা আমরা তার যে পত্রিকাগুলো আছে এগুলোর কাহিনী পড়লে বুঝতে পারবে। এটা ছিল মাসিক সমকাল। এটা কি ছিল? মাসিক সমকাল। আসো আমি তোমাদেরকে তার পত্রিকাগুলো আমি তোমাদেরকে দেখাবো। আসো এরপর 216 নাম্বারটা। হি ইজ এ ডেড হর্স কার সম্পর্কে উক্তিটা করা হয়েছে? হি ইজ এ ডেড হর্স কার সম্পর্কে উক্তিটা করা হয়েছে? এটা ডেফিনেটলি মানে সে একজন মৃত ঘোড়া। মৃত ঘোড়া যেমন চলতে পারে না, সেও চলতে পারে না। এটা আমাদের উক্তিটা করা হয়েছে আমাদের সিরাজউদ্দৌলা সম্পর্কে। কার সম্পর্কে? সিরাজউদ্দৌলা। কারণ সিরাজউদ্দৌলা মৃত ঘোড়ার মতো চলতে পারে না, কারণ তার দরবারে যারা থাকে সবগুলা তার শত্রু। এই কারণে তোমার সিরাজউদ্দৌলাকে ডেড হর্স বলা হয়েছে। কেমন? কি বলা হয়েছে? ডেড হর্স। ওকে ফাইন। আসো এখন আমি তোমাদেরকে এই জায়গাতে তোমাদের এই যে আবু জাফর সিকান্দার আবু জাফরের যে তোমার ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো যেখান থেকে প্রায় প্রশ্ন আসে সেটা হচ্ছে এই যে আমরা সবাই জানি সে একজন সাংবাদিক। সে কোন পত্রিকায় কাজ করছে? নবযুগ পত্রিকায়। কোন পত্রিকায়? নবযুগ পত্রিকায়। এরপরে সহযোগী সম্পাদক ছিলেন কোন পত্রিকায়? দৈনিক ইত্তেফাক পত্রিকায়। তাহলে সহযোগী সম্পাদক আমার সাথে সাথে পড়ো, আমার সাথে সাথে পড়ো। সহযোগী সম্পাদক কিসে? দৈনিক ইত্তেফাক। প্রধান সম্পাদক কিসে? দৈনিক মিল্লাত। প্রতিষ্ঠাতা কিসের? মাসিক সমকাল। অর্থাৎ মাসিক সমকাল পত্রিকার প্রধান কি? প্রতিষ্ঠাতা মাসিক সমকালের, প্রধান সম্পাদক দৈনিক মিল্লাতের, সহযোগী সম্পাদক দৈনিক ইত্তেফাকের। আবার মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান এই পত্রিকাটা সে সম্পাদন করে। এটা একবার পড়লে ডান বলে এই জায়গা থেকে আমার প্রশ্ন আসে। এই কারণে আমি তোমাকে এই জায়গাটা দিচ্ছি, কিন্তু অন্য কিছু দিই নাই, বাট এই জায়গাটা কেন দিচ্ছি? এই জায়গা থেকে প্রশ্ন আসে।
বলো বলো বলো, পড়া হয়ে গেলে ব্যাকে ডান বলো, ডান 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 ডান। ওকে ফেন, আসো এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আসো 217 নাম্বারটা আমরা আনসার করি। মীর জাফরের গুপ্তস্বরের নাম কি? মীর জাফরের গুপ্তস্বরের নাম কি? এটা আমরা একটু প্রত্যেকে আনসার করি। মীর জাফরের গুপ্তস্বরের নাম কি? বলো, মীর জাফরের গুপ্তস্বরের নাম কি? এটা আমরা প্রত্যেকে জানি। মীর জাফরের গুপ্তস্বর হচ্ছে ওমর বেগ। মীর জাফরের গুপ্তস্বর কে? এই মীর জাফরের গুপ্তস্বর হচ্ছে ওমর বেগ। আর এই ওমর বেগের ভাইয়ের নাম হচ্ছে কমর বেগ। এই ওমর বেগের ভাইয়ের নাম হচ্ছে আমার কি বলতো? কমর বেগ। আসো এরপরে রাইসুল জোহলাকে, এই রাইসুল জোহল হচ্ছে নবাবের গুপ্তস্বর বা সিরাজউদ্দৌলার গুপ্তস্বর। কেমন? আসো এরপরে 218 নাম্বারটা আমরা আনসার করি। জগৎ শেঠের প্রকৃত নাম কি? এটা আমরা মনে রাখবো। জগৎ শেঠের প্রকৃত নাম হচ্ছে ফতেহ আলী চাঁদ। কি বলতো? এই যে ফতেহ চাঁদ বা ফতেহ আলী চাঁদ। কি? ফতেহ চাঁদ বা ফতেহ আলী চাঁদ। ওকে ফাইন, আসো এরপর আমরা 218 পরে 219 নাম্বারটা আমরা আনসার করি। বলো 219, বলো সত্যি মিলে, সরি সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? ওহো, আনসারটা অলরেডি চলে আসছে। একটু আগে তোমাদেরকে পড়াইছি, যখন মীর জাফর সহ সবাই যখন ইংরেজদের সাথে চুক্তি করতেছে, নবাব হারলে আমরা নিবে এত টাকা, ও নিবে এত টাকা, তখন তার মধ্যে একবার মানবতা জাগ্রত হয়েছে। তখন মীর জাফর এই কথাটা বলছে। তাহলে এটা কার উক্তি? মীর জাফরের উক্তি। আসো এরপরে সিকান্দার আবু জাফরের মূল পেশা কি ছিল? মাত্রই তোমাদেরকে দেখাচ্ছি। বলো তার মূল পেশা কি ছিল? বলো, এটা আমরা সবাই জানি। কি ছিল বলো তো? সাংবাদিকতা। কি ছিল? সাংবাদিকতা। আসো 220 পরে 221 নাম্বারটা আমরা আনসার করি। 221 নাম্বারটা আমরা আনসার করি। আসো এই যে তোমাদেরকে আবার দেখা দিচ্ছি মীর জাফর উক্তিগুলো, এটা আমরা একটু আগে দেখছি। কেমন? আসো এরপরে 222 নাম্বারটা আমরা আনসার করি। তুমিও কম স্বপ্নী নও। ঘসেটি বেগমের এই উক্তিতে কি প্রকাশ পাইছে? মানে ঘসেটি বেগম বলছে তুমিও কম স্বপ্নী নও। বলো তো এই উক্তিতে কি প্রকাশ পাইছে? এটা কি প্রতিশোধ বুঝাইছে? এটা কি ঘৃণা বুঝাইছে? এটা কি বিদ্রোহ বুঝাইছে? নাকি হিংসা বুঝাইছে? ডেফিনেটলি এটা কি বুঝাইছে বলো তো? এখানে প্রতিশোধ বলো, ঘৃণা বলো, বিদ্রোহ বলো, কিছুই না। এখানে হিংসা থেকে, কারণ আমরা সবাই জানি আমাদের রিনা খান ওরবে ঘসেটি বেগম মারাত্মক হিংসুক ছিল। কার প্রতি বলো তো? এই তোমরা এই উক্তিটা করছে কাকে? করছে তার বোন আমিনা বেগমকে। এখন আমিনা বেগম হচ্ছে রাজমাতা, তার মানে তার কাছে হিংসা জ্বলি যায়, যার কারণে হিংসার কারণে বলছে তুইও কম স্বপ্ন। কেমন? আসো এরপরে 222 নাম্বারটা। উমিসাদ এই যুগের সেরা বিশ্বাসঘাতক। সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তিটা কার? তোমাদেরকে আমি একটু আগে পড়াইছি। বলো সিরাজউদ্দৌলা এই যুগের সেরা বিশ্বাসঘাতক, সরি উমিসাদ এই যুগের সেরা বিশ্বাসঘাতক, এটা কার? আমি তোমাদেরকে একটু আগে পড়াইছি। এটা আমি তোমাদেরকে একটু আগে পড়াইছি। বলো 222 নাম্বারটা আমরা আনসার করি। এটা কার উক্তি বলো তো? একটু আগে তোমাদেরকে পড়াইছি। এটা আমাদের ক্লাইভের উক্তি। কার উক্তি বলো তো? এটা হচ্ছে আমাদের ক্লাইভের উক্তি। কার উক্তি? ক্লাইভের উক্তি। আসো 222 পরে এরপরে 223 নাম্বারটা কই 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 আসো এরপরে 223 নাম্বারটা। আসো এই যে ক্লাইভের উক্তিগুলো দেখছো, আমরা আরেকবার পড়ে নিব ক্লাইভের উক্তিগুলো আরেকবার। আমি বারবার বলছি ক্লাইভ, মীর জাফর, ঘসেটি বেগম এদের উক্তি থেকে কিন্তু আমার প্রশ্ন আসবে। আমরা আরেকবার পড়ে আমাকে ডান বলো, আরেকবার পড়ে আমাকে ডান বলো। নেক্সট এই যে কাওয়ার্ড। কেমন? আরেকবার পড়ে আমাকে ডান বলো, ডান 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 ডান, আই থিঙ্ক ডান। ওকে ফাইন, আসো এরপরে এরপর আসো 223 নাম্বারটা। আহা, এটা কোনো কথা? 223 নাম্বারটা আমরা আনসার করি। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপকার, এটা আমরা সবাই জানি। কে বলছে বলতো? যে ক্লেটন। প্রাণপণে যুদ্ধ করো, প্রাণপণে যুদ্ধ করো, এটা কে বলছে? সর্বপ্রথম কে বলছে বলতো? ক্লেটন বলছে। কে বলছে? ক্লেটন বলছে। আসো এরপরে 223 পরে 224 নাম্বারটা আমরা আনসার করি। আসো 224 নাম্বারটা আমরা আনসার করি। সিকান্দার আবু জাফর সিরাজউদ্দৌলা নাটকের প্রথম দৃশ্য কোন স্থান? এটা আমরা সবাই জানি। প্রথম দৃশ্যটা মেবি তোমার ছিল ফোর্ট উইলিয়াম দুর্গে। ওই যে যখন ফোর্ট উইলিয়াম দুর্গে আঘাত করছে, ফোর্ট উইলিয়াম দুর্গে যখন আঘাত করছে, আক্রমণ করছে নবাব, তখন বলছে না প্রাণপণে যুদ্ধ করো। এখন তাহলে এটা কোথায়? ফোর্ট উইলিয়াম দুর্গেই হবে। আসো 225 নাম্বারটা। স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতায় বীরের সংকল্প টলাতে পারেনি বলতে কি বোঝানো হয়েছে? মানে স্বার্থান্ধ প্রতারকের, এটা একটু বুঝে শুনে আনসার দিও। 225 নাম্বারটা বলো। স্বার্থান্ধ প্রতারক মানে কি? মানে স্বার্থান্ধ মানে স্বার্থের কারণে অন্ধ হয়ে যেই প্রতারকরা মানে প্রতারণা করছে, তাদেরকে কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি। মানে বলছে কি তাদের জন্য মানে মানে বীর যারা, এদের সংকল্প থেকে কেউ মানে সরে যায়নি। এখানে আমাদের এখানে আমাদের মোহনলাল, মীর মর্দান, এরা মানে মীর জাফর যখন প্রতারণা করছে তখনও এরা কি পিছু হটে নাই। এখানে তাদের সাহসিকতাকে বোঝানো হয়েছে। কি বলতো? সাহসিকতাকে বোঝানো হয়েছে। কি হবে আনসার? সাহসিকতাকে আনসার হবে। সাহসিকতাকে বোঝানো হয়েছে। কেমন? আসো এরপরে 225 পরে আমরা এখন কোথায় যাবো? 226 নাম্বারটা আনসার করবো। বলো 226 নাম্বারটা প্রত্যেক আনসার করো। 26 এবং 27 আমরা আনসার করি। নোয়াখালী অঞ্চলের মানুষেরা দেশ ত্যাগ করে কেন? বলো
নোয়াখালী অঞ্চলের মানুষেরা, এটা হচ্ছে আমাদের লালসালু উপন্যাসের প্রথম পেজে আমরা পাবো, তারা তোমার ধর্ম প্রচারের জন্য দেশ ত্যাগ করে, জীবিকার সন্ধানে দেশ ত্যাগ করে, ধর্ম ব্যবসা করতে দেশ ত্যাগ করে, নাকি মানব কল্যাণের জন্য দেশ ত্যাগ করে, এটা আমরা সবাই জানি। তারা তাদের জীবিকা নির্বাহের জন্য, কারণ ওই যে নোয়াখালী অঞ্চলে শস্য নাই, শস্যের থেকে টুপি বেশি, হ্যাঁ, এর থেকে আগাছা বেশি, ধর্মের আগাছা বেশি, মানে শস্য নাই, জনমানবহীন শস্যহীন দেশ, শস্য নয়, মানুষগুলো খাইতে পায় না, যার কারণে জীবিকার সন্ধানে এরা দেশ ত্যাগ করে। 227 নাম্বার, মসজিদ মুনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল কেন? মানে মসজিদ মুনাজাতের ভঙ্গিতে কেন দাঁড়িয়েছিল? ওই যে মসজিদ যখন মহব্বতনগরে না গ্রামে ঢুকতে গেছে, তখন এভাবে মুনাজাতের ভঙ্গিতে যে দাঁড়িয়েছিল, কেন দাঁড়িয়েছিল? সে কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, গভীর ধ্যানে, নাকি আল্লাহওয়ালা ভাব প্রদর্শনে, নাকি পীর সাহেবের আদেশে? কি হবে বলো তো? এটা আমরা প্রত্যেক আনসার করি, এটা ডেফিনেটলি কি হবে? আল্লাহওয়ালা ভাব প্রদর্শনে, মানে মানুষে দেখায় যে আমি অনেক বড় আল্লাহর ওলি, দেখো আমি, মানে মানুষে দেখায় আর কি আমি অনেক বড় আল্লাহর ওলি, যাতে মানুষ দেখলে ও মা গো, এই ভর দুপুরে রাস্তার মধ্যে আল্লাহর কাছে চাইতেছে, কত বড় একটা আল্লাহর ওলি, মানে আল্লাহওয়ালা ভাব প্রদর্শনে। সেখানে কি হবে বলো তো? আল্লাহওয়ালা ভাব প্রদর্শন। ওকে ফাইন, আসো 228 নাম্বারটা আমরা আনসার করি, বলো 228 নাম্বারটা আমরা আনসার করি, বলো 228 নাম্বার, মসজিদের শারীরিক গড়নের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? অর্থাৎ মসজিদের শারীরিক গড়নটা কেমন? সে কি মোটাসোটা, সে কি শীর্ণকায়, সে কি তোমার কি শীর্ণকায়, সে কি যৌবন শক্তির অধিকারী, সে কি তেজস্বী পুরুষ? ভাই এটা আমরা প্রত্যেকে আনসার করি, বলো এটা আমরা প্রত্যেকে আমরা আনসার করি। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমরা দেখো, তোমরা অনেকে হয়তো বা পড়ার পরও তোমরা হয়তো এগুলো পাও না, যে কিরে ভাই এগুলো কোন জায়গা থেকে আছে, মানে এগুলো কোন জায়গা থেকে আছে। দেখো এটা আমরা প্রত্যেকে আনসার করি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আসো, লালসার উপন্যাস 78 নাম্বার পৃষ্ঠা খোলো, 78 নাম্বার পৃষ্ঠা। আসো দেখো, আমি তোমাদেরকে লাইন বাই লাইন দেখাচ্ছি। দেখো, এভাবে মসজিদের প্রবেশ হলো মহব্বতনগর গ্রামে, প্রবেশটা নাটকীয় হয়েছে সন্দেহ নাই। আসো এরপর দেখো, শীর্ণ লোকটি চিৎকার করে গালাগাল করে লোকদের। তাহলে দেখো শীর্ণ লোকটি, তার মানে মসজিদের দেহ কেমন? শীর্ণ। খালেক ব্যাপারী ও মাতব্বর রোহান, এই যে আজকে তোমাদেরকে কোশ্চেন দিছি, রোহান আলী সেও মাতব্বর ছিল, বাট অন্য জায়গায় আমার খালেক ব্যাপারী সেও, তাকেও মাতব্বর বলা হয়েছে, এখানে মাতব্বর হবে দুজন। দেখছো, এইভাবে আমি লাইন বাই লাইন গুলো কেন পড়তে বলছি? কোশ্চেন গুলো লাইন বাই লাইন থেকে হয়, তাহলে তার দেহটা কেমন হবে? শীর্ণকায়। ওকে বেন, আসো 229 নাম্বারটা আনসার করো। বাবা মায়ের ঝগড়ার সময় তাহের কাদের কেন চুপছে থাকে? ভাইকে বলো তো, ধর্মের বাধা আছে বলে, সম্মান বাঁচানোর জন্য, মসজিদের ভয়ে, নাকি কোনোটি না? ভাইকে বলো। 229 নাম্বারটা আমরা প্রত্যেক আনসার করি, 229 নাম্বারটা আমরা প্রত্যেক আনসার করি, বলো 229 নাম্বারটা আমরা প্রত্যেক আনসার করি, বলো 229 নাম্বারটা আমরা প্রত্যেক আনসার করি, বলো 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 229 নাম্বারটা আমরা প্রত্যেক আনসার করি। ওকে 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 আচ্ছা 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 আচ্ছা, এই হলো অবস্থা। যাক, আমার লিজেন্ডরা আসলে, এই যে তোমরা মোটামুটি লিজেন্ড হইছো, অ্যাবসলিউটলি সেলুট। এটা আমরা আনসার কি হবে? আনসার হবে কোনোটাই নয়, কারণ তারা কেন চুপ থাকে? চুপ থাকে হচ্ছে স্বার্থের মোহে। কেন? স্বার্থের মোহে। এখনো আমাদের প্রায় 10-15% স্টুডেন্টরা লিজেন্ড হতে পারে নাই, যারা আমার এই যে ক নাম্বারটা আর গর্গ নাম্বারটা আনসার করছে। সো দেখছো, এখনো তোমরা লিজেন্ড হতে পারে না, বাট অনেকেই মোটামুটি লিজেন্ড হয়ে গেছে। কারণ তারা কেন চুপ থাকে? স্বার্থের মোহে। কারণ মানে বাপের মনে, দেখো কেন চুপ থাকে আমি বলি, কারণ বাপের নাম হয়েছে সব সম্পদ। এখন বাপের বিরুদ্ধে কথা গেলে বাপে তো সম্পদ দিত না, এই কারণে এখন চুপ থাকে। তাহের কাদের এখন চুপ থাকে, কেমন? আসো, এখানে এটা স্বার্থের মোহে হবে, এখানে অপশন নাই, বিধায় কোনোটাই নেওয়া হবে। লিজেন্ডরা তোমাদেরকে অ্যাবসলিউটলি সেলুট। এই যে আমরা আস্তে আস্তে লিজেন্ড হয়ে যাচ্ছে। আসো এরপরে 230 নাম্বারটা আমরা আনসার করি, বলো 230 এবং 31 নাম্বারটা আমরা আনসার করি, বলো ড্যাঙ্গা বুড়োকে কি হিসেবে চিহ্নিত করা যায়? মানে ড্যাঙ্গা বুড়ো মানে কি? ওই যে ড্যাঙ্গা বুড়ো আর কি, মানে আমাদের তাহের কাদের বাপ, তাকে কি হিসেবে চিহ্নিত করা যায়? সে কি তোমার সার্থক পিতা, বদমেজাজি, কর্মঠ, নাকি তেজি পুরুষ? আমরা এটা সবাই জানি, তার রাগ খুব বেশি, যার কারণে তাকে আমরা কি বলি বলতো? বদমেজাজি বলি থাকি। কি বলি বলতো? বদমেজাজি বলি থাকি। কি বলি বলতো? বদমেজাজি বলি থেকে। আসো এরপর 231 নাম্বারটা আনসার করো তো। বাবা নিখোঁজ হওয়ার পর হাসুনের মা মসজিদের বাড়িতে আসতো না কেন? আমরা এটা আনসার করি প্রত্যেকে, বলো হাসুনের মা, বাবা নিখোঁজ হওয়ার পর হাসুনের মা মসজিদের বাড়িতে আসতো না কেন? আমাকে এটা প্রত্যেকে আনসার করি, বলো যখন তার বাবা নিখোঁজ হয়ে গেছে, অর্থাৎ বাবা যখন নিখোঁজ হয়ে গেছে, তখন হাসুনের মা কেন মসজিদের বাড়িতে আসতো না? ভাইকে বলো, এটা আমরা প্রত্যেকে আনসার করি, বলো
এটা আমরা প্রত্যেক আনসার করি। 231 নাম্বারটা, 231 নাম্বারটা আমরা প্রত্যেকে আনসার করি, আমরা প্রত্যেকে আনসার করি, আমরা প্রত্যেকে আনসার করি, আমরা প্রত্যেকে আনসার করি, আমরা প্রত্যেকে আনসার করি। ওকে ওকে ফাইন, ওকে ওকে, আমরা মোটামুটি সবাই আনসার করছি। আসো এখন আমরা তাহলে উত্তরটা দেখতেছি, এখন আমরা তাহলে উত্তরটা দেখবো। ওহো আসো, এবার আমরা যারা যারা লক্ষ্মী সোনামণিরা, এবার আমরা যারা যারা রাগে আনসার করছি, সরি লজ্জায় আনসার করছি, অর্থাৎ সঠিক উত্তরটা রাগে করে নেই, এবং যারা আনসার করো নাই সবাই আমরা 10 সেকেন্ড কানে ধরবো। আসো 10 সেকেন্ড কানে ধরবো সবাই। লেটস গেট স্টার্টেড। যারা আমরা ক বাদে গরু, খ, গোড়া যে কোনোটা আনসার করছি আমরা কানে ধরি। আসো 1 2 3 আমি স্টার্ট করলাম, কানে ধরো। 1, কানে না ধরলে চান্স পাবি না, ভুল করলি কেন তুই। 2 3, কান টানো কান টানো, আমি 10 বলা পর্যন্ত কান টানো। 4 5, কান টানো কান টানো, একবারে টানতে থাকো। 6, কালকে একজনে কমেন্ট করছে ও শুই শুই বালিশের লগে কান খাই যায়, এরকম দুষ্টামি ফাজলামি করলে চান্স পাবি না। একবারে এইভাবে কানটার ধরে একবারে টান, যত জোরে পারো, যত জোরে পারো। 6, মনে করে এরকম কান খাইছিলাম, এরকম করলাম, হ্যাঁ কানটারে ধরি, ও এরকম করলাম, চান্স পাবি না। একবার এইভাবে এইভাবে কান টানো। 7, 8, যারা আনসার করো নাই তারাও কান টানো। 9, 10, এখনো কিন্তু 10 বলি নেই, কান টানো। কেন ভুল করলা, টানো। 9.5, 9.6, 9.7, কান টানো। 9.8, 9.9, টানো 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 টানো। 10, ছাড়ো। আসো তোমাদেরকে আমি আজকে কোশ্চেনের মধ্যে, দেখো আজকে এক্সামের মধ্যে আমি তোমাদেরকে কি কোশ্চেন দিছি, এক্সামের মধ্যে দিছি যে হাসুনের মা প্রথম প্রথম কেন মজুদের বাড়ি আসতো না। হাসুনের মা প্রথম প্রথম কেন আসতো না, প্রথম প্রথম সে লজ্জায় আসতো না, প্রথম প্রথম কেন আসতো না, লজ্জায় আসতো না। বাট বাবা নিখোঁজ হওয়ার পর কেন আসতো না, রাগে আসতো না। বাবা নিখোঁজ হওয়ার পর কেন আসতো না, রাগে। বাট প্রথম প্রথম কেন আসতো না, এটা হচ্ছে লজ্জায়। দেখছো, এটা হচ্ছে লিজেন্ড। দেখছো, এই যে ক্লাসগুলা না করলে বলো কেমনে তোমরা লিজেন্ড হবা, ক্লাসগুলা না করলে কেমনে তোমরা লিজেন্ড হবা। কান ধরার সময় কমেন্ট করে কেমনে, কান ধরার সময় কমেন্ট এক এক মানে বাম হাত দিয়ে কান ধরবা, ডান হাত দিয়ে মানে ডান হাত দিয়ে বলবো ভাই কান টাইনতেছি। ওকে 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 ওকে, কানে ধরলেই তো না, আমি কান টাইনতে গেছি। আসো তাহলে আনসার কি হবে, রাগ হবে। কেমন, এই যে দেখছো। আসো এরপরে 232 নাম্বারটা আনসার করো। পাথর এবার হঠাৎ নড়ে। আসো পাথর এবার হঠাৎ নড়ে, এখানে পাথর বলতে কাকে বোঝানো হয়েছে, মজিদ, রহিমা, জমিলা নাকি আমিনা। এটা তোমরা রাসূল উপরে যারা পড়ছো, মানে মজিদের মধ্যে হঠাৎ করে তার মধ্যে একটা চিন্তা উদয় হয়েছে। আসলে মানে চিন্তা, আরে আমি মানুষের লোক কত বাটফারি করি, নোয়াখালীর তো আইলাম, ফেডের তাকে আইলাম, মাইনসেরে কই আমি বলে ধর্মের ব্যবসা করার মানে ধর্ম প্রচার করার জন্য, আসলে তো ধর্মের ব্যবসা করতেছে না হারে। কিন্তু আমিও জানি আল্লাহকে আমার মাফ করবো, আমি যে মানুষের লোকে প্রতারণা করতেছি, এরকম চিন্তা করতে পাথর হঠাৎ করে এরকম নড়ে উঠছে। এই কারণে বলছে পাথর এখন হঠাৎ নড়ে। এটা কে, মজিদ। আসো এরপরে 233 নাম্বারটা, মজিদ দ্বিতীয় বিয়ের উদ্দেশ্য কি, অর্থাৎ মজিদ কেন দ্বিতীয় বিয়ে করছে। সন্তান কামনার জন্য, বাড়িতে আনন্দ বিস্তার করার জন্য, জৈবিক চাহিদা পূরণ মানে কি তার ফিজিক্যাল চাহিদা পূরণ করার জন্য, একটা দিয়ে হয় না বলে মানে কি একটা দিয়ে তার হয় না, এই কারণে। বলতো কেন সে দ্বিতীয় বিয়ে করতে চাইছে, আমরা বলতো একটা দিয়ে হয় না বলে, আমরা প্রত্যেকে বলো, আমরা প্রত্যেকে আনসার করি একটা দিয়ে হয় না বলে না, এটা হচ্ছে কে বলতো সন্তান কামনার জন্য। কারণ আমরা সবাই জানি তার প্রথম বউকে রহিমা তার সন্তান হয় না, কেমন তার সন্তান হয় না, এই কারণে সে তোমার সন্তান কামনার জন্য দ্বিতীয় বিয়ে করার ট্রাই করছে, কেমন। এরপর 234 নাম্বারটা আমরা আনসার করি। 234 নাম্বারটা আসো, 234 নাম্বারটা আসো, 234 নাম্বারটা আনসার করি। বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচক কার চোখ।
বিশ্বাসের পাথরজনক খোদাই সেচক কার্যক মজিদ আকাশ রহিমা গ্রামবাসী। আসো, এখানে অনেক বইতে তোমার বিশেষ করে জয়গুলিতে এখানে রহিমা দেওয়া আছে, বাট না, এটা কখনোই রহিমা হবে না। অনেক বইতে এটা জমিলে দেওয়া আছে, কখনোই জমিলে হবে না, এটা হবে তোমার কি গ্রামবাসী। কারণ এই লালসাল উপন্যাসে একবার লাস্ট পেজে গেলে তোমরা দেখতে পাবা, লাস্টের দিকে তোমার প্রচুর ঝড় তুফান বৃষ্টিপাতের কারণে তোমার কি এটাকে কি বলে, তাদের এটাকে মানে ধান ধান তোমার যে কৃষিকে যে উৎপন্ন যে ফসলগুলো যে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তখন মজিদ বলছিল আপনারা খোদা আল্লাহর উপর বিশ্বাস রাখুন, আল্লাহ যা করে এরকম এরকম অনেক কথা বলছে। তখন গ্রামবাসী তার উপর বিশ্বাস করে নিছে। এই কারণেই বলছে বিশ্বাসের পাথর যেন খোদাই শেষ হোক, কার চোখ? গ্রামবাসীর চোখ। আসো, এরপর 235 নাম্বারটা আমরা আনসার করি। লালসাল উপন্যাসে মজিদ মোহাম্মদনগর গ্রামে প্রবেশ কেমন ছিল, অর্থাৎ মজিদের প্রবেশটা কেমন ছিল, এটা আমরা সবাই জানি। তার প্রবেশটা ছিল নাটকীয়। কেমন ছিল বলতো? নাটকীয় প্রবেশ ছিল। কেমন ছিল? নাটকীয় প্রবেশ। আসো, এখন এরকম মনে করো অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো থেকে আমার প্রশ্ন আসে। আসো, 236 নাম্বারটা আমরা আনসার করি। লালসাল উপন্যাসে বলো, লালসাল উপন্যাসে প্রথম প্রকাশিত হয় কত সালে? বলো, লালসাল উপন্যাসটি প্রথম, এটা আমরা যতটুকু মনে পড়ে 1964, দেখি তো, সরি 1948 সালে। লালসাল উপন্যাসটা প্রথম প্রকাশিত কত সালে বলো তো? 1948 সালে। কত সালে? 1948 সালে। কত সালে বলো তো? 1948 সালে। এরপরে দেখো 237 নাম্বারটা আমরা আনসার করি। মজিদের মনে কিন্তু অন্য কথা করে, এখানে অন্য কথা বলতে কি বোঝানো হয়েছে বলো? মজিদের মনে অন্য কথা করে, অন্য কথা মানে কি? হাসুনের মাকে কাছে পাওয়ার কথা, বদমতলব, আমিনা বিবি, নাকি দ্বিতীয় বিয়ে? আমরা এটা একটু প্রত্যেকে আনসার করি। 237 নাম্বারটা আমরা আনসার করি। বলো, মজিদের মনে অন্য কথা করে, এখানে অন্য কথাগুলো বলতে কি বুঝাইছে বলতো? তার মনে অন্য কথা করে, এই অন্য কথাগুলো কি বলতো? এখানে আমরা সবাই জানি, অর্থাৎ সে তোমার রহিমাকে বলতেছে কি, যে আমাদের বাড়িটা কেমন নির্জীব হয়ে আছে, কোনো মানুষ নাই, খালি খালি লাগে মনে হয়। আসলে তার উদ্দেশ্য কিন্তু অন্য কথা, তার মনে মনে অন্য কথা করেছে, আরেক মাইয়ের বিয়ে করবো, আরেক বেটির বিয়ে করবো, আরেকটা বিয়ে করবো, এই বদমতলবে বা এই যে দ্বিতীয় বিয়ের জন্যই সে এই কথা, মানে এই কথা বলছে। এই কারণে বলছে তার মনে অন্য কথা করে, এটা কি বলতো? দ্বিতীয় বিয়ে করবো। আসো, এখন এই যে লালসাল উপন্যাসটা প্রথম প্রকাশিত কত সালে? 1948 সালে। এরকম গুরুত্বপূর্ণ অনেকগুলো ইনফরমেশন, এগুলো আমাদেরকে জানানো লাগবে। যার জন্য ভাই তোমাদের জন্য কি রাখছি, একটা স্পেশাল জিনিস রাখছি, সেটা হচ্ছে দেখো, এই যে দেখো, এটা হচ্ছে কি, দেখো এরকম, দেখো আমার যাদেরকে আমি ইনফরমেশনগুলো দিছি, এর 1 নাম্বার ইনফরমেশনগুলো ছিল, 1 নাম্বারই ছিল লালসাল উপন্যাসটা কবে প্রথম প্রকাশিত হয়? 1948 সালে। এই উপন্যাসটা উর্দু থেকে করাচিতে, সরি উর্দু অনুবাদ করা হয় কোথায়? করাচি থেকে। এই উপন্যাসে উর্দু অনুবাদক কে? কলিমুল্লাহ। এটা কেমন উপন্যাস? সামাজিক সমস্যামূলক। আবার নাটক যেটা, সরি সিরাজউদ্দৌলা নাটক, ওইটা কেমন? ওইটা ঐতিহাসিক। দেখছো? এরপরে নিরাগ পড়েছে কখন? শ্রাবণের শেষে। এরকম তোমার ইনফরমেশন ভাই যেগুলো দিছিলাম, এই জায়গা থেকে তোমার কমন আসবে। এখন এই ইনফরমেশন কোনগুলা, যারা আমার পেট বেঁচে আছে তোমাদেরকে ভাই দিছিলাম, তোমাদেরকে আমি এই লালসাল উপন্যাস থেকে, তোমাদের মনে আছে এই লালসাল উপন্যাস থেকে তোমাদেরকে আমি কি দিছিলাম বলতো? মিশন 100। কি বলতো? মিশন 100। একটু আগে যেরকম আমরা নাটক সিরাজউদ্দৌলা নাটকের এই যে 99টা মিশন পড়ছি, এখন লালসাল উপন্যাসের কয়টা মিশন পড়বো? 100টা মিশন, এবং এর বাইরে আমার আসবে না। কেমন? এর বাইরে আমার আসবে না। এই পিডিএফটা তোমরা কিভাবে পাবো আমি একটু পরে তোমাদেরকে বলে দিব। আসো, একটু পরে ভাই তোমাদেরকে বলে দিব। দেখো, এই যে দেখো যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন ব্যাগ জায়গা করে দিচ্ছে, প্রায় 100টা ইনফরমেশন। দেখো তো, এই যে দেখো মোহাম্মদনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল? নাটকীয়। সোলেমনের বাপ সে কোন রোগী ছিল? হাঁপানি। মজিদ গাহর পাহাড় থেকে মধুপুর গড় থেকে আসতে কত মানে কত দিনের পথ? 3 দিনের পথ। এরপরে অমনি করে হাঁটতে নাই, কে বলেছিল? মজিদ বলেছিল। কাকে বলেছিল? রহিমাকে বলেছিল। যত ইনফরমেশন ভাই, যত ইনফরমেশন। কলমা জানো মিয়া? কে বলছিল? এটা মজিদ বলছিল। কাকে বলছে? 7 ছেলের বাপ দুদু মিয়াকে। কলমা জানোস তা বেটা? এটা কে বলছিল? খালেক ব্যাপারী বলছিল। মজিদের শক্তির উৎস কি? মাজার। হ্যাঁ, যতগুলো ইনফরমেশন আছে ভাই সবগুলো এক জায়গায় দিয়ে দিছি। হ্যাঁ, দেখো এই যে শরীরে রং ধরছে কেন, নিকা করবি নাকি, উত্তেজিকার তাহেরের, যতগুলো মানে যত ইনফরমেশন। পক্ষাঘাতে কে কষ্ট পাচ্ছে? খেতানির মা। মরণ রোগ কার? সোনুর বাপের। যতগুলো ইনফরমেশন ভাই সব দিয়ে দিছে, সব 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 সব। আমি আর এগুলো পড়াচ্ছি না। মানে কয়টা ইনফরমেশন, কয়টা বলো তো? কয়টা 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 100টা। এই যে দেখছো 100টা ইনফরমেশন আমি দিয়ে দিছি। কয়টা? 100টা ইনফরমেশন আমি দিয়ে দিছি। বলো, এগুলো যদি আমি তোমাদেরকে দিই, ইনশাল্লাহ এগুলো যদি আর জাস্ট ভালো করে পড়ো, আর কিছু লাগবে না। এবার বলো, এই যে এত কষ্ট করলাম, বিনিময়ে তোমরা আমার কি দিবা? বলো, এই যে তোমাদের জন্য এত কিছু দিচ্ছি, বিনিময়ে কি দিবা আমাকে বলো? জীবনে তো 1 কাপ কফি পর্যন্ত খাওয়াইলেন না, কেন এত কষ্ট করি তোমাদের জন্য বলো? ওকে 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 ওকে
ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে আসো এরপরে আমরা পরের এমসিকিউ গুলোতে যাচ্ছি। বলো এরপরে 238 নাম্বারটা আমরা আনসার করি। নিরাক পাড়া বলতে কি বোঝানো হয়েছে? আমি তোমাদেরকে এটা বলি, এই কোশ্চেনটা আসছে কোন জায়গা থেকে? এই কোশ্চেনটা আসছে লাল সাল উপন্যাসের শব্দার্থ থেকে। কোন জায়গা থেকে? শব্দার্থ থেকে। এটা একটু লিখে রাখো, লাল সাল উপন্যাসের যে শব্দার্থগুলো আছে এই শব্দার্থগুলো থেকে এইচএসসিতে একটা প্রশ্ন 100তে 100 আসবে। ভার্সিটি অ্যাডমিশনের কোনো না কোনো জায়গাতে আমার একটা হলেও প্রশ্ন আসবে 100-এ 100। সো শব্দার্থগুলো আমরা প্রত্যেকে মুখস্থ করো, নোট করে নাও। লাল সালের উপন্যাসের শব্দার্থগুলো আমরা প্রত্যেকে মুখস্থ করে নেব। আর এই নিরাক পাড়া বলতে বোঝায় হাওয়া শূন্য স্তব্ধতা। কি বুঝায় বলো তো? হাওয়া শূন্য স্তব্ধতা বোঝায়। এরপর আসো 239 নাম্বারটা, সুড়ঙ্গ নাটকটি কার লেখা? সাকিব আল হাসানের লেখা নাকি সাকিব খানের লেখা? বলতো সুড়ঙ্গটা কার লেখা? এটা আমরা সবাই জানি। সুড়ঙ্গটা হচ্ছে আমাদের কার বলতো? সৈয়দ ওয়ালিউল্লাহ। আসো সৈয়দ ওয়ালিউল্লাহর যে সাহিত্য কর্মগুলো ভাই এক জায়গায় তোমাদেরকে দিয়ে দিছি, কারণ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। আসো সৈয়দ ওয়ালিউল্লাহর একটু আগে আমি এগুলো সাজাইছি, কারণ এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে ভার্সিটি প্লাস এইচএসসিতে। দেখো সৈয়দ ওয়ালিউল্লাহ ছোট গল্পগুলো কি কি? সৈয়দ আমার সাথে সাথে প্রত্যেক একবার করে পড়ো, আওয়াজ করে পড়ো, আওয়াজ দিয়ে পড়ো। নয়নতারা, দুই তীর, অন্যান্য গল্প। আসো আওয়াজ করে জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো। নয়নতারা, দুই তীর, অন্যান্য গল্প। নয়নতারা, দুই তীর, অন্যান্য গল্প কার লেখা? সৈয়দ ওয়ালিউল্লাহ। নয়নতারা, দুই তীর, তোমার আমি চুপ করে থাকতে বলি নাই শোনা, তোমাকে আমি পড়তে বলেছি। পড়ো পড়ো পড়ো। দেখো কি বলছি, নয়নতারা, দুই তোর অন্যান্য গল্প কে লিখছে? সৈয়দ ওয়ালিউল্লাহ। উপন্যাসগুলো কি কি? লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদে। এই উপন্যাসগুলো অনেকবার পরীক্ষাতে আসছে। পড়ো 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 শোনা, একটু জোরে জোরে পড়ো। কি কি? লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। এগুলো কার? সৈয়দ ওয়ালিউল্লাহর। তার নাটকগুলো কি কি? বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানের মৃত্যু। তার নাটক কয়টা? 4টা। পড়ো পড়ো পড়ো। বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানের মৃত্যু। বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানের মৃত্যু। এগুলো কার? সৈয়দ ওয়ালিউল্লাহ। তার জন্ম কত সালে? তার জন্ম হচ্ছে 5 আগস্ট 1922 খ্রিস্টাব্দে। কোন জায়গায়? চট্টগ্রামে। মৃত্যুবরণ করছে 10 অক্টোবর 1971 ফ্রান্সের প্যারিসের মধ্যে সে মারা গেছে। কোথায় বলো তো? ফ্রান্সের প্যারিসে। জন্ম 1922 চট্টগ্রাম, মৃত্যু 1971 ফ্রান্সের প্যারিস। আমরা এতটুকু ইনফরমেশন আমরা মাথায় রাখবো। বলো সবার পড়া ডান? সবার পড়া ডান? সবার পড়া ডান? পড়া ডান 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 ডান। ওকে সবাই ডান 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 ডান। নয়ন তারা নাকি নয়ন চারা? কেন এটা কি নয়ন চারা ছিল? আমি তো কোনো নয়ন, আচ্ছা এগুলো আমি নিজে টাইপ করছি, ভুল হইতে পারে, তোমরা এটা জাস্ট একটু দেখে নিও। নয়ন তারা, নয়ন চারা যে কোনো একটা তো হবে। এটা আমি নিজে টাইপ করছি তো হয়তো বা ভুল হইতে পারে। দাঁড়া আমি অবশ্যই সরি নয়ন সারা, ঠিক আছে এটা নয়ন সারা হবে। নয়ন সারা কেমন? এটা নয়ন সারা হবে, এটা নয়ন সারা হবে। ওকে বেন আসো এরপরে দেখো তো, আসো এরপরে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে 240 নাম্বারটা আমরা এখন আনসার করবো। বলো 240 নাম্বারটা, মসজিদের পাশে দাঁড়িয়ে রহিমা কার জন্য শান্তির প্রার্থনা করে? সে কি সুনুর বাপের জন্য করে, নাকি দুদু মেয়ের জন্য করে, নাকি হাসুনের মায়ের জন্য, নাকি খেতানির মায়ের জন্য? বলো 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 বলো, আমরা প্রত্যেকে আনসার করি। বলো এটা আমরা প্রত্যেকে আনসার করি। বলো বলো বলো, এই কোশ্চেনটা 240 নাম্বারটা আমরা প্রত্যেকে আনসার করি। 240 নাম্বারটা আমরা প্রত্যেকে আনসার করি। বলো 240 নাম্বারটা আমরা প্রত্যেকে আনসার করি। 240 নাম্বারটা আমরা প্রত্যেকে আনসার করি। 240 নাম্বারটা আমরা প্রত্যেকে আনসার করি। বলো বলো বলো, আমরা প্রত্যেকে আনসার করি। বলো আমরা প্রত্যেকে 240 নাম্বারটা এখন আনসার করবো। আনসার না করালে কিন্তু এখন তোমার শাস্তি পাওয়া লাগবে। আনসার না করলে কিন্তু এখন তোমার কি করা লাগবে? আনসার না করলে কিন্তু এখন তুমি বিশাল বড় এক শাস্তির অধিকারী হইবা। সবার আনসার কি ডান? আমি জাস্ট একটা ইনফরমেশন খুঁজতেছি। ওকে 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 এত বড় নাটক, এত বড় উপন্যাস, কোথায় কি আছে খুঁজতে গেলে জীবনটা বাড়ি যায়। আসো আসো আসো, ওকে ফাইন, আসো 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 আসো, আমরা একটু 2 নাম্বারটা আনসার করি। ওহো ওহো ওহো, মারাত্মক লেভেলের লিজেন্ড, তো মারাত্মক লেভেলের লিজেন্ড এরা। অ্যাবসুলেটলি সেলুট, অ্যাবসুলেটলি সেলুট যারা তোমার
যারা তোমার ক প্লাস ঘ আনসার করছো অ্যাবসলিউটলি সেলুট। এর বাইরে যারা আছো তোমরা 5 সেকেন্ড কানে ধরো। এর বাইরে যারা আনসার করছো বা আনসার করো নাই 5 সেকেন্ড কানে ধরো। আসো সবাই স্টার্ট, লেটস গেট স্টার্টেড। 1 2 3 4 5। আসো দেখছো এখানে আনসার কিন্তু একটা হবে না, আনসার সোনুর বাপ প্লাস খেতানির মা দুজনের জন্যই হবে। কত নাম্বার পৃষ্ঠা? 83 নাম্বার পৃষ্ঠা, মাঝামাঝি প্যারার মধ্যে দেখিও। আসো এরপরে দেখো 241 নাম্বারটা, সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কুনান। এই পার্সি বায়াটের বাংলা অর্থ কি? এটা হচ্ছে আমরা সবাই জানি, কি বলতো, সুসঙ্গ মানুষকে ভালো করে তোলে। সুসঙ্গ মানুষকে কি করে তোলে? ভালো করে। সেটা 241 নাম্বার হবে। কি হবে বলতো? সরি, এটা ক নাম্বার হবে। ওকে ফাইন। আসো এরপরে 242 নাম্বারটা ভাইকে আনসার করো। 242 নাম্বারটা আনসার করো। সৈয়দ ওয়ালিউল্লাহর শেষ কর্মস্থল কি হবে? প্যারিস, জার্মানি, লন্ডন, ইতালি। এটা আমরা একটু আগে মাত্র সবাই দেখতে পাইছি। এটা আমরা একটু আগেই মাত্র সবাই দেখতে পাইছি। সেটা হচ্ছে বলতো এই সৈয়দ ওয়ালিউল্লাহ শেষ কর্মস্থল মানে কি? সে মারা গেছে কোথায় বলতো? সে মারা গেছে তোমার ফ্রান্সের প্যারিসে, যার কারণে তার শেষ কর্মস্থল কোথায় হবে? প্যারিসে হবে। আসো 243 নাম্বারটা আমরা আনসার করি। সৈয়দ ওয়ালিউল্লাহ কত বছর বেঁচে ছিলেন? বলো, সৈয়দ ওয়ালিউল্লাহ কত বছর বেঁচে ছিলেন? ভাইকে বলো তো, এটা কি 71, 22, 49 নাকি 47? এটা আমরা প্রত্যেক আনসার করি। বলো সৈয়দ ওয়ালিউল্লাহ কত বছর? 243 নাম্বারটা আনসার করো। 243 নাম্বারটা 500 জন ক্লাস করতেছো, এটা 500 জন আনসার করবা। না আনসার করলে এখন খবর আছে। বলো, শান্তি কামনা করে সোনুর বাপের জন্য, করুণা কামনা করে খেতানের বাপের জন্য, খেতানের মায়ের জন্য। তাহলে আনসার হবে, মানে আনসার দুইটা হবে কিভাবে? আসো 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 সোনামণি, তোমাকে আমি আনসার করি। দেখো দেখো, আসো লাইনটা পড়ো। লাইনটা হলো, কোনোদিন রহিমা সারা মানব জাতির জন্য দোয়া করে। ও পাড়ায় সোনুর বাপ মরণাঘাতে মরণ রোগের যন্ত্রণা পাচ্ছে, তাকে শান্তি দাও। খেতানির মা পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে, তার উপর করুণা করো, রহমত করো। তার মানে এই যে করুণা করো, রহমত করো, আলটিমেটলি এগুলো কি? দোয়া। সো এই দোয়াটা কার জন্য করে? খেতানির মা আর একটা হচ্ছে কি সোনুর বাপ, দুজনের জন্যই করে। বুঝতে পেরেছো সোনা? আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো। আসো ওকে 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 ওকে। তাহলে কত বছর বলো তো? এটা আমরা একটু আগে পড়ছি। সে মারা গেছে 1971 সালে। 1971 সালে। এরপরে জন্মেছে কত সালে? আমি নিজেই ভুলে গেছি 1900 কত সালে যেন জন্ম হয়েছে। আলটিমেট হিসাব করলে সে তোমার বাঁচছে তোমার 49 বছর বয়স। কেমন? ওকে ফাইন। এটা একটু আগে আমি তোমাদেরকে জন্ম মৃত্যুটা পড়াইছি। আসো এখন 240 নাম্বারটা আমরা আনসার করি। লালসালু উপন্যাসে ধলা মিয়া কে? আমরা একটু 240 নাম্বারটা এখন আনসার করব। আমরা এখন 240 নাম্বারটা একটা আনসার করবো। বলো, ধলা মিয়া কে? সে কি তোমার জমিলার বড় ভাই, নাকি সে আমার খালেক বাপের বড় ভাই, নাকি জমিলার ছোট ভাই, নাকি তানু বিবির বড় ভাই? এইটা আমরা সবাই জানি। এটা আমরা সবাই জানি। কি বলতো? সে হচ্ছে তানু বিবির বড় ভাই। কি বলতো? তানু বিবির বড় ভাই। আসো এরপরে 245 নাম্বারটা, আমি ভাবলাম তানি বুঝে দুলার বাপ। এটা কে বলেছে? আমি ভাবলাম তানি বুঝে দুলার বাপ। এটা আমরা সবাই জানি। এই যে তানি, এরকম কথাগুলো কে বলছে? এটা আমিনা বিবি, জমিলা, হাসনের মা, নাকি রহিমা? এটা আমরা সবাই জানি। এটা বলছে আমাদের জমিলা। মানে জমিলা যখন প্রথম ওই যে মানে আমাদের মসজিদকে দেখতে পাইছে, তখন সে ভাবছে এই মসজিদ মনে হয় কি দুলার বাপ, এটা দুলা না। আসো এরপরে এই জমিলাকে প্রথম মসজিদকে কে দেখাইছে বলতো? মানে মসজিদের চেহারাটা জমিলাকে প্রথম দেখাইছে কে? খুদেজা। কে বলতো? খুদেজা। কে বলতো? খুদেজা। কিসে দিয়ে দেখাইছে? ব্যানার ফাঁক দিয়ে। কিসে দিয়ে? ব্যানার ফাঁক দিয়ে। কেমন? এই ইনফরমেশনগুলো আমার পরীক্ষায় আসার মতো। ওকে ফাইন। 246 নাম্বারটা আমরা আনসার করি। বলো, অমন করে হাঁটতে নাই বিবি, এটা কে বলেছে? এটাও আমরা সবাই জানি। এটা আমাদের কে বলেছে? মসজিদ বলেছে। কাকে বলেছে? রহিমাকে বলেছে। ওকে ভাই, আসো 245 নাম্বারটা, লালসালু উপন্যাসে মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? বিশ্বাস, ভীতি, আনুগত্য, এক ও দুই। বলো, আমরা এটা প্রত্যেক আনসার করি। বলো 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 বলো, আমরা এটা প্রত্যেকে আমরা আনসার করবো। বলো, আমরা এটা প্রত্যেকে আনসার করবো। বলো, আমরা প্রত্যেকে আনসার করি। বলো 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 বলো, প্রত্যেকে আমরা আনসার করি। আমরা এটা প্রত্যেকে আনসার করি। বলো, আমরা প্রত্যেকে আনসার করি। বলো 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 বলো। ওকে ফাইন। বিশ্বাস, ওকে ফাইন। আনুগত্য, বিশ্বাস। আমার নেটে কি প্রবলেম নাকি নাকি তোমাদের? নেটে কি প্রবলেম করতেছে? আমার নেটে একটু ডিস্টার্ব দিচ্ছে, আমি একটু চেক করে নিচ্ছি। না, নেট তো ঠিক হওয়ার কথা। বলো, আমরা প্রত্যেকে এটা আনসার করি। ওকে ফাইন, ওকে ফাইন। খ ক, ওকে ফাইন, ওকে 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 ওকে। সি নাম্বারটা বিশ্বাস, ওকে ফাইন।
ওকে ওকে আসো। এখন আমরা আবার আল্লাহ দিলে বিসমিল্লা বলিয়া আমরা সবাই আবার কষ্ট করে এই গুণার্ঘ আমরা যারা আনসার করছি তারা বাদে বাকি সবাই আমরা কানে ধরি। গুণার্ঘ আমরা যারা আনসার করছি শুধু ওরা বাদে বাকি সবাই কানে ধরি। লেটস গেট স্টার্টেড। সবাই কানে ধরি, আসো। কানে ধরলাম, আসো। আমরা এখন সবাই কানে ধরছি, আসো। এবার আমরা টানাটানি শুরু করে দিই। টানাটানি শুরু করো, টানো। 1 2 3 4 5 6 টানো। কান্না টানলে জীবনেও চান্স পাবি না, কান্না টানলে এইচএসসিতে জীবনে প্লাস পাবি না, কারণ তুমি এটা ভুল করেছো এবং পরীক্ষার হলো তুমি এটা ভুল করবে যদি এখন কান্না টানো। 7 8 না না টানো। ভুল করছো মানে কান টানবা, ভুল করছো মানে কান টানবা। টানো টানো টানো। 9 9.5 9.6 9.7 9.8 কেন ভুল করছো না? খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ ভুল করছো। 9.9 9.8 সরি 9.10 10 আসো। দেখো এখানে মাজারটি তার শক্তির মূল, এটা দ্বারা তোমার বিশ্বাসও বোঝায়, এটা দ্বারা তোমার আনুগত্য বোঝায়। সো আনসার হবে কোনটা? আনসার হবে ঘ নাম্বারটা। আনসার হবে কোনটা? আনসার হবে আমার খ নাম্বারটা। আনসার হবে কোনটা? আনসার হবে আমার খ নাম্বারটা। আসো এখন এগেইন তোমাদেরকে আমি আরেকটা কোশ্চেন করি। মনে করো অপশনের মধ্যে আমার ক খ নাই। অপশনের মধ্যে আছে আমার মনে করো কি অপশনের মধ্যে আছে আমার অবিশ্বাস, সরি আমি কি বলি অবিশ্বাস, সরি আমি আর ধুর, এটা হচ্ছে আমার কি বলো, এটা হচ্ছে কোনোটি নয়। এবার আনসার করো তো, তুমি কি দেবা? গুণার কথা আছে আমার কোনোটি নয়, এবার তুমি কি আনসার দেবা বলো তো? মনে করো অপশনে আছে আমার কোনোটি নয়, এটা আছে, বলো অপশনে আছে আমার কোনোটি নয়, তাহলে তোমরা কি আনসার দিবা ভাইকে বলো? অপশনে কোনোটি নয় যদি থাকে তাহলে কি আনসার হবে ভাইকে বলো তো? বলো ক খ ঘ নাকি গোড়ার গ? বলো 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 বলো। এই যে আমার লিজেন্ডরা সোনামণিরা আমার লিজেন্ড হয়ে গেছে। আরে বাবা মাত্র 5টা ক্লাস করেছি, এতে পোলাপান পুরো লিজেন্ড হয়ে গেছে। যখন অপশনে বিশ্বাস এবং আনুগত্য দুইটাই থাকবে, যে কোনো একটা আনসার করা লাগবে, তখন হবে বিশ্বাস যদি না থাকে তখন হবে আনুগত্য। কেমন? আসো এরপরে 245 পরে 246 নাম্বারটা আমরা আনসার করি। আসো, রহিমা আমিনা বেবির জন্য শখ করে কি রান্না করেছিল? এটা আমরা সবাই জানি কি রান্না করছে, এটা ফিরনি রান্না করছে। কি রান্না করছে? ফিরনি। আসো এরপরে 147 নাম্বারটা আমরা আনসার করি। ধলা মিয়াকে আউয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছেন কে? এটা আমরা আনসার করি। ধলা মিয়াকে কে আউয়ালপুরের পীরের কাছে পাঠাইছে? আমিনা বেবি, খালেক ব্যাপারী, তানু বেবি, ক খ। এটা আমরা প্রত্যেক আনসার করি। বলো এটা আমরা প্রত্যেক আনসার করি। আচ্ছা আমার নেটে ডিস্টার্ব দিচ্ছে, ক্লাস তো চলে, তো আমার মানে মোবাইলে কি ডিস্টার্ব দিচ্ছে আমার বুঝে আসে না। দেখে আনসার করো তো। এই তোমাদের নেট ঠিক আছে? আমি একটু জাস্ট ফেসবুক থেকে বের হয়ে আবার ঢুকছি, মানে আমার মানে আটকে থাকে কেন জানি। ওকে খালেক ব্যাপারে আমিনা বেবি, ওকে ফ্যান, ওকে। সো এটা আমরা অনেকেই ভাববো কি আমিনা বেবি হইতে পারে, কারণ যেটা আমিনা বেবি বলছে পানি পড়ার জন্য, এই কথা চিন্তা করে আমরা ক খ উভয় দিতে পারি। বাট না, ক খ উভয় কখনোই হবে না। পাঠাইছে খালেক ব্যাপারে, বাট খালেক ব্যাপারে বলছে হয়তো আমিনা বেবি, পাঠাইছে তাকে কে? খালেক ব্যাপারে। ওকে ফ্যান। আসো 147 পরে 148 নাম্বারটা আমরা আনসার করবো। 148 নাম্বারটা আমরা আনসার করবো। বলো খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? এখানে খেলোয়াড় কে? খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? এখানে খেলোয়াড় কে ভাইকে বলো তো? এখানে খেলোয়াড়টা কি মুজিদ? এখানে খেলোয়াড়টি সলেমনের বাপ? এখানে খেলোয়াড় কি হাসুনের নানা? এখানে খেলোয়াড় কি তাহির কাদেরের বাপ? ভাইকে এটা আমরা প্রত্যেক আনসার করি। বলো এই কোশ্চেনটা আমরা প্রত্যেক আনসার করি। বলো এই কোশ্চেনটা আমরা প্রত্যেক আনসার করি। খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? এইটা এখন বলো আমরা প্রত্যেকে আমরা আনসার করি। বলো বলো বলো, এটা আমরা প্রত্যেক আনসার করি। বলো এটা আমরা প্রত্যেক আনসার করি। খেলোয়াড় চলে গেছে, খেলবে কে? এই জায়গা আমার কি আনসার হবে?
খেলোয়াড় চলে গেছে, খেলবে কে? এই জায়গা আমার খেলোয়াড়টাকে আমরা প্রত্যেক আনসার করি, বলো এই জায়গা আমার খেলোয়াড় কে হবে, আমার প্রত্যেক আনসার করি। তোমরা একটু আর্লি কমেন্ট করি, আমার এখানে অনেক মানে কমেন্টগুলো একটু স্লো আসতেছে, এখন তোমরা স্লো কমেন্ট করো নাকি স্লো আসে, আমি আসলে কনফিউজড। ওকে আসো, ওকে 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 ফাইন, ওকে ওকে, আমরা মোটামুটি অনেকে আমরা আনসার দিচ্ছি। আসো এখন এখানে আমরা যারা যারা সিঙ্গেল কমেন্ট করছি, এখানে দেখো উত্তর হবে কি? উত্তর হবে হাসুনির নানা প্লাস তাহের কাদেরের বাপ, খ ও ঘ। এই কমেন্ট বাদে যারা আমরা আনসার করছি প্রত্যেকে আবার বিসমিল্লাহ বলি কানে ধরে, আবার বিসমিল্লাহ বলি আমরা কানে ধরি, কারণ আজকে লাস্ট দিন, যত কান ধরানোর আজকে ধরে নিচ্ছি তোমাদের। কানে ধরো 10 সেকেন্ড, আবার 10 সেকেন্ড, 1 2 3 4 5 6 7 8 9। কান টানো, না টানলে চান্স পাবি না, ভুল করলি মানে কান টানতে হবে। এটা কি তোমার ভার্সিটি কোশ্চেন? এটা তো আমি কোশ্চেন করছি, আনসার তো এখানে দুইটা হইতে পারে। 9 9 9 9 9 9.5। আমি এখনো 10 বলিনি, কান ধরো, কান টানো, ধরো 10। তাহলে আনসার কি হবে দেখো, হাসুনের নানা মানে কি? হাসুনের নানা মানে তো কি? হাসুনের মায়ের বাপ, তো হাসুনের মায়ের বাপে তো তাহের কাদের বাপ, একই তো কথা। আনসার তো আমার দুইটাই হবে। কোশ্চেনটা একটু ঘুরেছি, তুমি বুঝো নাই। ওকে ফাইন, ওকে ওকে আসো। এরপরে 148 করে 129 নাম্বারটা আনসার করো, বলো লালসাল উপন্যাসে কে হাঁপানি রোগে আক্রান্ত? হাঁপানি রোগে কি আমরা সবাই জানি, সলেমনের বাপ সে হাঁপানি রোগে আক্রান্ত, এটা আমরা সবাই জানি। আসো এরপরে 150 নাম্বারটা আমরা আনসার করি। এখন আমি তোমাদেরকে বিদ্যুতের গতিতে নিচ্ছি। 150 নাম্বারটা লালসাল উপন্যাসে অতিশয় বৃদ্ধকে, এটা আমরা সবাই জানি সলেমনের বাপ সে অতিশয় বৃদ্ধ। 151 নাম্বারটা আনসার করি, রহিমা ভয় পায় কাকে? খুদাকে, মজারকে, মজিদকে। এটা আমরা অনেকে ভুল করবো, আমি তোমাদেরকে কেন ধরাতে চাই না। এটা কিন্তু তিনটা হবে, সে খোদাকেও ভয় করে, সে মাজারকেও ভয় করে, সে মসজিদকেও ভয় করে। এখানে আমার 1 2 3 তিনটাই হবে, কেমন? আসো এরপরে 152 নাম্বারটা আমরা যে বিদ্যুতের গতিতে আমরা এখন ছুটছি, বলো আমরা এখন 152 নাম্বারটা যাচ্ছি। আহা দেখে গেছো রে, দেখে গেছো। আচ্ছা দেখ, তবু আমি দেখা দিচ্ছি। রহিমা মসজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ কেন করে না? কারণ সে তার স্বামীর খুব ভক্ত, ধর্মনিষ্ঠা, ভাবে আবার ধর্মে স্যার বিয়ে করার কথা আছে, আমি কেমনে না করি। সমাজের অনুগত না, এখানে সমাজ আসে না, এখানে তার স্বামী স্ত্রীর ব্যাপার, সমাজের কোনো বিষয় না, সেখানে 1 ও 2 হবে, কেমন? আসো এরপরে 153 নাম্বারটা আমরা আনসার করি। দেখো বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচক, এই যে কথাটা বলা আছে কাদের কথা? গ্রামবাসীর কথা। এখানে কি নির্দ্বিধায় বিশ্বাস করা? ইয়াস। বিশেষ ক্ষমতার অধিকারী মনে করা? নো। এখানে তাকে বিশেষ ক্ষমতার অধিকারী না, সে যখন বলছে আল্লাহ, যেহেতু আল্লাহ বৃষ্টি দিচ্ছে সমস্যা নাই, আল্লাহ আবার ফসল দিবে, এই তখন গ্রামবাসীরা তার কথার উপর বিশ্বাস করছে, এখানে তাকে বিশেষ ক্ষমতার অধিকারী মনে করে নাই। সো আনসার কি হবে? অন্ধভাবে বিশ্বাস করা, নির্দ্বিধায় বিশ্বাস করা, 1 ও 3 হবে। তাহলে 1 ও 3 কোথায়? এই যে 1 ও 3 বিদ্যুতের গতিতে যাচ্ছে, আমরা এখন বিদ্যুতের গতিতে আনসার করবো। আসো 153 নাম্বারের পরে 154 নাম্বারটা আমরা আনসার করি। তাহের কাদেরের কালো দেহটি কিসের মতো টান হয়ে ওঠে? আমরা প্রত্যেক আনসার করব। তাহের কাদেরের কালো দেহটি কিসের মতো টান হয়ে ওঠে? এটা যখন আমরা লাইন বাই লাইন পড়বো তখন আমরা আনসার করতে পারবো। কিসের মতো? এটা হচ্ছে ধনুকের মতো। কিসের মতো? ধনুকের মতো। ওকে ফাইন আসো এরপরে আমরা 155 নাম্বারটা আমরা আনসার করব। দেখো তাহের আর কাদের কোনটিকে সতর্ক করে দেবার ভয়ে কথা বলে না? এটা কি কাককে, বুড়িকে, বুড়োকে নাকি মাছকে? এটা আমরা মোটামুটি সবাই জানি। একবার আমার উপন্যাসের শুরুতে যখন তাহের কাদের যখন নৌকা নিয়ে মাছ ধরার জন্য যাচ্ছে, তখন তারা চুপ করে কেন থাকে? যাতে তাদের আওয়াজ হলে হয়তোবা কি মাছ চলে যাবে এখান থেকে, এই কারণে তারা চুপ করে থাকে, মাছকে সতর্ক করে দেয় না। তাহলে আনসার কি হবে? মাছকে হবে। আনসার কি হবে বলো তো? আনসার হচ্ছে আমার মাছকে হবে, কেমন? ওকে ফাইন আসো সেম কোশ্চেন, আনসার আমার মাছকে হবে। আসো এরপরে 156 নাম্বারটা কে মক্তব দিছে? দুদু মিয়া, মজিদ, খালেক ব্যাপারে নাকি ঘ গ, মানে খালেক ব্যাপারে এবং মজিদ। এটা আমরা একটু প্রত্যেকে আনসার করি, এটা আজকের কোশ্চেনই ছিল, সো আমরা অনেকেই পারবো। এইটা আমার আজকের এক্সামে ছিল, এইটা আমার আজকের এক্সামে ছিল, সো আমরা অনেকে হয়তোবা পারবো। দেখো মুক্তব কে দিছে? অনেকে চিন্তা করতে পারে হয়তোবা মজিদ হতে পারে, হয়তোবা খালেক ব্যাপারী হতে পারে, বাট অনেকে চিন্তা করবে তো কি খালেক ব্যাপারী মজিদ দুজনে, বাট না, মুক্তবটা দিছে খালেক ব্যাপারী। মুক্তবটা কে দিছে? মুক্তবটা দিছে আমার খালেক ব্যাপারী, কেমন? ওকে ফাইন। এই জায়গায় কেন ধরালে অনেকের কেন ধরাতে পারতাম, বাট ধরে নেই। সুফিয়ান ভাই অনেক ভালো তো, দিল দরিয়া মানুষ, চায় না তার স্টুডেন্টগুলো কানে ধরুক। আসো এরপর 157 নাম্বারটা, কার রহস্যময় দিগন্ত অন্তরে বিদ্যুতের মতো ঝিল্লিক দিয়ে ওঠে? আসো
এটা আমরা একটু আনসার করবো 157 নাম্বারটা। এটা লাইন বাই লাইন না পড়লে তোমরা কেউ পারবা না। এটা যে খোদা তাআলা, আসো এটা তোমাদের একটা SW, তোমরা আমাকে এই SWটা করে দিবা। এই লাইনটা কোথায় আছে তোমরা আমাকে বাইর করে দিবা। এই লাইনটা কোথায় আছে তোমরা আমাকে বাইর করে দিবে। এটা হচ্ছে তোমাদের SW। এই লাইনটা কোথায় আছে আমাকে বাইর করে দিবে। কেমন? আসো, কে বলছে এটা খোদা তাআলা, এটা খোদা তাআলার কথা বলা হয়েছে। 158 নাম্বারটা, লালসার উপন্যাসটা কোচবিদ্ধ হয়ে নিহত হয় কে? এটা কে বলতো? সমীর উদ্দিন। কে? সমীর উদ্দিন কোচবিদ্ধ হয়ে নিহত হয়। এই লাইনটাও কোথায় সেটা বাইর করে দিবে। SW তোমাদের এটাও SW বাইর করে দিবা, কারণ আমি মানে এটা যারা বাইর করতে পারবে ওরা মোটামুটি অনেকটা পড়ে নিবে। সো এই দুইটা বাইর করে নেবে, কারণ আমি তোমাদের কাছে এগুলো জিজ্ঞেস করলাম না। এরপর 158 নম্বর পরে 159 নাম্বারটা আমরা আনসার করি। বলো 159 আর 160। ছোটবেলায় নাকে নোলক পরে হলদি শাড়ি পেঁচিয়ে ছোটাছুটি করতো কে? বলো তো, ছোটাছুটি করতো কে? বলো, ছোটাছুটি করতো কে? এটা আমরা একটু প্রত্যেকে বলি, ছোটাছুটি করতো কে? বলো, এটা আমরা সবাই জানি। কে রে, নেট কি শুধু আমার মোবাইলে ডিস্টার্ব নাকি? মানে হিসাব মিলে না আসলে আমার এখানে নেটে যে কি ডিস্টার্ব করে দেখা দিচ্ছে, কি বলিব দুঃখের কথা, কি বলিব। এটা আমরা সবাই জানি। কে বলো তো? এটা আমার রহিমা হবে। কে হবে? রহিমা হবে। যদি তোমাকে এইভাবে কোশ্চেন করে হই 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 করার অভ্যাসকার, তখন তুমি কি আনসার করবে? ভাইকে বলো তো, অপশন সেম থাকবে। অপশন তোমার সেম থাকবে। বলো, যদি বলো দেখো ছোটাছুটি করতে গিয়ে রহিমা, এটা তো ঘুরিয়ে কোশ্চেন করতে পারে হই হই করার অভ্যাসকার, তাহলে তোমরা কি আনসার দিবা? প্রত্যেকে ভাইকে বলো তো, আমি তোমাদের প্রত্যেকের আনসারটা নিচ্ছি। বলো, যদি বলে হই হই করার অভ্যাসকার, তখন কি আনসার করবা? বলো 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 বলো। ওকে ফাইন, ওকে 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 জমিলা, ওকে 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 ওকে। সাইমা ইসলাম, জমিলা বলেছে। সাইমা সোনামণি তুমি কানে ধরো, সাইমা তুমি কানে ধরো, সাইমা তুমি কানে ধরো, কানে ধরো, কানে ধরে কান টেনে ছড়াই ফেলো। যখন বলবে হই হই তখন হচ্ছে হাসুন নির্মা। কেমন? আসো। এরপরে 260, ও যেন ঘোর পাপি। এ কথা এখানে কার কথা বলা হয়েছে? এই যে তোমরা অনেক পাপি বান্দা আছো, তোমাদের মতো একজনকে বলা হয়েছে ও যেন ঘোর পাপি। এটা কার কথা বলা হয়েছে বলো তো? ডেফিনেটলি তাহিরের বাপ সম্পর্কে বলা হয়েছে, কারণ সেও তোমার যে পাপ কাজ করছে বরে পিড়ে দিছে, এই কারণে তার সম্পর্কে একটু বলা হয়েছে। বিদ্যুতের গতিতে যাচ্ছে যত দ্রুত পসিবল। 161 নাম্বারটা, শয়তানের চেলারা কার মাথা ফাটিয়ে দিয়েছে? ভাইকে আনসার করো তো, শয়তানের চেলারা কার মাথা ফাটিয়ে দিয়েছে? অর্থাৎ ওই যে তোমার আউয়ালপুরের ফির যখন কেন মারামারি লাগছে, তখন আমাদের তোমার কালো মিয়ার মাথাটা ফাটাই দিছে। সো এটা আমরা যখন লাইন বাই লাইন পড়বো পারবো কার মাথা ফাটাই দিছে, কালো মিয়া। আসো, এরপরে 262 নাম্বারটা আনসার করি। বেসাইন শব্দের অর্থ কি? তোমাদেরকে আমি আবারও বলছি, লালসাল উপন্যাসের শব্দার্থ থেকে কোশ্চেন আসবে। লালসাল উপন্যাসের শব্দার্থ থেকে প্রশ্ন আসবে। লালসাল উপন্যাসের শব্দার্থ থেকে প্রশ্ন আসবে। সো আমরা উপন্যাসের মানে কি শব্দার্থগুলো ভালো করে পড়বো। বেসাইন শব্দের অর্থ কি? অস্থির। বেসাইন শব্দের অর্থ কি? অস্থির। কেমন? শব্দার্থগুলো ভালো করে পড়বা। এরপরে 263 নাম্বারটা আমরা আনসার করি। 263 নাম্বারটা বলো, নাটকের শুরুতে কিসের আওয়াজ দেওয়া হয়? দেখে সবাই জানে দ্বন্দ্বের। কিসের আওয়াজ? দ্বন্দ্বের। কারণ শুরুতেই, কারণ আমার মারামারি লাগে থাকে, ওই যে তোমার ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করছে, তাহলে শুরু থেকে কি মারামারি যুক্ত থাকে, এই কারণে দ্বন্দ্বের আওয়াজ দিয়ে থাকে। 264 নাম্বারটা আমরা আনসার করি। ভিক্টোরি অর ডেথ সংলাপটিকার। দেখছো আগের সংলাপ থেকে প্রশ্ন, তোমাদেরকে আমি বারবার বলছি সংলাপ থেকে প্রশ্ন আসবে। আমি যখন তোমাদেরকে ক্লাইভের পড়াইছি, দেখো কোথাও কি তোমাদেরকে ক্লাইভের মধ্যে পাইছো ভিক্টোরি অর ডেথ? না, এটা একবারে শুরুতেই ছিল। ওই যে প্রাণপণে যুদ্ধ করো সাহসী সৈনিকেরা, হ্যাঁ, এটা তোমার কি? এটা ক্ল্যাটন বলছে। এবং ভিক্টোরি অর ডেথ এটা কে বলছে? ক্ল্যাটন বলছে। তাও কেমন? এরপর আসো 264 পরে 265 নাম্বারটা আনসার করি আমরা। 265 নাম্বারটা বলো, হল ওয়েলের পুরো নাম কি? আসো, এই যে আমাদের নাটকের পরে নাটকের শেষের দিকে আমার মানে প্রত্যেকটা মীর জাফর, উমিসাদ, হ্যাঁ, রাজবল্লভ, রায়দুল্লভ প্রত্যেকের সম্পর্কে ইনফরমেশন দেওয়া, সেগুলো আমরা ভালো করে পড়বো। এই হলওয়েলের পুরো নাম কি? জন জেফানিয়া হলওয়েল, জন মেরিকা ডন, এটা হলওয়েল দ্য গ্রেট, প্যাট্রিক জন হোয়েল। বলো, এটা ডেফিনেটলি কি হবে? আমার ক নাম্বারটা হবে। এটা আমরা যারা পড়ছি আমরা প্রত্যেকে পারার কথা। 266 নাম্বারটা আমরা আনসার করি। সিরাজউদ্দৌলা নাটকের ধন কুবের কে? আমরা এটা সবাই জানি। এটা আমরা মানে এগুলো আমি তোমাদেরকে দিই নাই, কারণ আমার এই সিরাজউদ্দৌলা নাটকের পরে শেষের দিকে আমার প্রত্যেকের সম্পর্কে ইন্ডিভিজুয়াল অনেক ইনফরমেশন দেওয়া আছে, আমরা প্রত্যেকে পড়ে নেবে। ধন কবির হচ্ছে জগৎ শেঠ। ধন কবির কে বলতো? ধন কবির হচ্ছে জগৎ শেঠ। ওকে ভাই, আসো। এরপরে 267 নাম্বারটা আমরা আনসার করি। গসিনী বেগম হাহাকার করে কেন কেঁদে উঠেন? আমি এটা দীর্ঘায়িত করবো না, একবারে সহজে বলে দিচ্ছি। নবাবের প্রাসাদে থাকতে হবে বলে। কারণ নবাবের প্রাসাদে যখন তাকে মানে তার জলসা ভেঙে দিছে, তাকে এখন নবাবের প্রাসাদে থাকতে হবে, এই কারণে সে তোমার কি করছে? হাহাকার করে কেঁদে উঠছে। 268 নাম্বারটা, ফরাসি অধিকৃত এলাকা কোনটা? এটা আমরা সবাই জানি চন্দননগর। কোনটা বলতো? চন্দননগর। এটা হচ্ছে আমার কি বলতো? ফরাসি অধিকৃত এলাকা। 268 পরে 269 নাম্বারটা আমরা আনসার করি।
বলো, আসল চিঠি গায়েব করে কোম্পানির কাছে নকল চিঠি কে পাঠায়? এটা হচ্ছে কে বলো তো, এটা আমরা আনসার করি। এটা লাইন বাই লাইন না পড়লে আমরা কখনোই পারবো না। কে পাঠায় বলো তো? মীর মুন্সি। কে পাঠায় বলো তো? মীর মুন্সি। কে পাঠায়? মীর মুন্সি। কেমন? ওকে ফেন, আসো। এরপরে মিরনের আবাসে ছদ্মবেশে কে প্রবেশ করে? রায়দুল্লভ, ক্লাইভ, ওয়াইটস নাকি কোনোটাই না? দেখি আমরা 270 নাম্বারটা আমরা প্রত্যেক আনসার করি। 270 নাম্বারটা আমরা প্রত্যেক আনসার করি। বলো, আমরা একজনের না বাদ থাকবে না, আমরা 270 নাম্বারটা প্রত্যেক আনসার করি। কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। বলো, মিরনের আবাসে ছদ্মবেশে প্রবেশ করছে কে? ভাইকে বলো তো, ছদ্মবেশে কে প্রবেশ করছে? বলো। 270 নাম্বার দিয়ে আমরা প্রত্যেক আনসার করি। বলো, 270 নাম্বার দিয়ে আমরা প্রত্যেক আনসার করি। মিরনের আবাসে ছদ্মবেশে কে প্রবেশ করেন? আনসার না করলে এখন কানা ধরামো বলে দিলাম, প্রত্যেকে আমরা আনসার করি। বলো, 270 নাম্বারটা আমরা প্রত্যেক আনসার করি। ওকে 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 আমরা সবাই আনসার করি, আমরা সবাই আনসার করি, আমরা সবাই আনসার করি। ওকে, মোটামুটি অনেকে আনসার করে ফেলছো, অনেকে আনসার করে ফেলছো, অনেকে আনসার করে ফেলছো, অনেকে আনসার করে ফেলেছো, অনেকে আনসার করে ফেলেছো। ওকে ওকে ওকে, আসো। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে, যে আল্লাহ তাআলা আমাকে এই সৌভাগ্যটা দান করেছে যে এখানে এখন মোটামুটি যে 450 জন ক্লাস করতেছে, আমি আলহামদুলিল্লাহ সফলভাবে 450 জনকে কানে ধরাতে পেরেছি। কারণ এখানে আনসার হবে ক প্লাস খ প্লাস গ। এই আনসারটা একজনও দাও নাই, তার মানে যতজন 450 জন ক্লাস করতেছো বিসমিল্লাহ বলিয়া 20 সেকেন্ড আমরা কানে ধরবো। 450 জন, আমাদের একটু বিরতিও হয়ে যাবে, কানে ধরো হয়ে যাবে। কান ধরো, টানো, সবাই কানে ধরো, এখন টানিও না, আমি স্টার্ট বলে কান টানো শুরু করবা। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া, 450 জন কাছে একসাথে কানে ধরাচ্ছি আমি। আসো, খেলা জমে গেছে, লিজেন্ড হইতে হলে তো কষ্ট করা লাগবে। আসো, কানে ধরছো, আমি স্টার্ট বলে স্টার্ট করবা। রেডি, স্টেডি অ্যান্ড গো, স্টার্ট করো। কান টানো যত জোর, যত জোর। এক হাত দিয়ে কান টানে আর এক হাত দিয়ে বলো যে ভাই টানতেছি, টান টানো টানো যত জোরে পারো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে বুঝো 450 জন স্টুডেন্ট একসাথে কান ধরতেছে। মানে ইমাজিন, যে কানে ধরবি না, কান টানবি না, ভার্সিটিতে চান্স পাবি না, এইচএসসিতে A+ পাবি না। ভুল করছস, আমি অনেক কষ্ট করে কোশ্চেনটা বানাইছি। ভুল কেন করলি? লিজেন্ড হইতে হলে ভুল করবি, কানে ধরবি, এরপরে শুধরাবি। কান টানো 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 টানো। 11 12 13, কান টানো আস্তে আস্তে না, জোরে জোরে। আমি আবারও বলতেছি, যারা ফাঁকিবাজি করবা, এভাবে কান ডলবা, এভাবে কানের মধ্যে হাত দিবা, বাসার মধ্যে আম্মা আব্বুর সামনে কান ধরলে কি করব, এমনি কানের মধ্যে হাত দিয়েছি, এরকম করবি, জীবনে চান্স পাবি না। ভুল করছস, কানরে এইভাবে জোরে জোরে টানো, যত জোরে পারো টানো। 13 14 15 16, ও টানো টানো টানো। 17 18 9, কান টানো, কান না টানলে জীবনও ভালো করবো না। 19 19.1 19.2, কান টানো কান টানো কান টানো কান টানো। 19.2 19.3 2, আমি এখনো কিন্তু 20 বলি নেই, আমি এখনো বলি নেই। বলো 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 বলো, টানো টানো টানো। আব্বু আম্মুর সামনে লজ্জা পেয়ে যদি তোমরা কান না টানো, জীবনেও চান্স পাবো না, এইচএসসিতে A+ যাবো, মিস যাবে। ভার্সিটিতে চান্স পেতে চাও, কান টানো। এইচএসসিতে A+ পেতে চাও, কান টানো। 19.5 19.6 19.7 19.8 19.9। কেমন লাগে? আমার কাছে এখন এমন ফিল হচ্ছে যে তোমার রাক্ষসী রানী যখন কটকটি বলে, আমি রাক্ষসী রানী কটকটি,
এইভাবে সে একটা ফিল হচ্ছে 450 স্টুডেন্টকে আমি একসাথে কান ধরাচ্ছি, উফ কি মজা। ও টানো টানো টানো। ওকে ফাইন 20 কান ছাড়ো। এখানে আনসার কি হবে? ছদ্মবেশে ধারণ করে রায় দুর্লভ, ক্লাইভ, ওয়াটস, আমার এই তিনটেই আমার ছদ্মবেশে ধারণ করে। কেমন লাগছে বলো, কেমন লাগছে? সুফিয়ান ভাইয়ের ক্লাস নাকি টানাটানের ক্লাস বলো, কেমন লাগছে? কেমন লাগছে তোমাদের বলো, কেমন লাগছে, কেমন লাগছে, কেমন লাগছে বলো, কেমন লেগেছে? সেই লাগতেছে আমার কাছে, সেই লাগছে। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে। কেমন লেগেছে বলো, কেমন লেগেছে? আসো আমি তোমাদের দেখাচ্ছি, আসো আমি তোমাদের দেখাচ্ছি। আসো 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 আমি তোমাদেরকে দেখাচ্ছি। আসো, এটা আমি তোমাদেরকে একবারে প্রমাণ সহকারে দেখাচ্ছি। তোমরা 450 জন যখন ভুল করছো, দেখো 30 নাম্বার পৃষ্ঠা খোলো সবাই, 30 নাম্বার পৃষ্ঠা দেখো, দেখো দেখো দেখো। নর্তকী নাচের ফাঁকে এক টুকরা হাসি ছুড়ে দিল মিরনে দেখে, 30 নাম্বার পৃষ্ঠা দেখতে পাচ্ছ? পরিচিকার কামরা এসে চিঠি দিল মিরনের হাতে, সেটা পড়ে বিরক্ত হলো মিরন, তবু পরিচিকার সম্মতিসূচক ইঙ্গিত করতে সে বেরিয়ে এলো। পার্শ্ব উপদেষ্টা নর্তকী মিরনের সঙ্গে কামরার অন্যদিকে চলে গেল। অল্প পরে ছদ্মবেশধারী এক ব্যক্তি কামরার কাছে পরিচিকার পরিচয় দিল। সেনাপতি রায়দুর্লভ এখানে আসবেন তা ভাবেনি। তাহলে এই যে ছদ্মবেশধারী যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা কে ছিল? রায়দুর্লভ। সে তোমার কি ছদ্মবেশে আসছে, তাহলে কে আসছে? রায়দুর্লভ। আসো, তাহলে 1 নাম্বার পাই গেলাম, রায়দুর্লভ। আসো আবার এখানে দেখো, এই যে তোমার আমাদের দেখো, এই যে দেখো, এই যে দেখো, আবার দেখো 2 জন মহিলা সহ উপস্থিত মিরনের কামরায় ঢুকলো। তাহলে কয়জন ঢুকছে? 2 জন মহিলা। মিরন এরাই জানালা সওয়ারি। রমণীর ছদ্মবেশ ত্যাগ করলো কে? ওয়াইটস এবং ক্লাইভ। তাহলে রমণীর ছদ্মবেশ বা মহিলার ছদ্মবেশে প্রবেশ করছে ওয়াইটস এবং ক্লাইভ। যখন ঢুকে গেছে তখন তারা ছদ্মবেশটা ত্যাগ করছে। তাহলে আমার ছদ্মবেশ ধারণ করছে কে কে? আলটিমেটলি রায়দুর্লভ, ক্লাইভ, ওয়াইটস, 3 জনে আমার ছদ্মবেশ ধারণ করছে। দেখছো, দেখছো, দেখেছো সোনামণিরা, দেখেছো? দেখো এখন আমি কি তোমারে বলো, আমি কি তোমার ইচ্ছা করে কেন ধরাইছি? কেন ভুল করছো? নাথিং টু ডু। ভুল করলে শাস্তি তো পেতেই হবে, যাবো না। আলহামদুলিল্লাহ আমরা আজকে আর এমসিকিউ সলভে যাচ্ছি না, তোমাদের কান টানাটানির মাধ্যমে আমাদের এমসিকিউ সলভ যাচ্ছি। এখন তোমাদের বলো আর কার কত কোশ্চেন? তাহলে আলহামদুলিল্লাহ 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 আল্লাহর দরবারে আমাদের আর ক্লাসটা 2 মিনিট চলবে। আল্লাহর দরবারে আমাদের লাখো কোটি শুকর, আমাদের টপ আর বাকি যে এমসিকিউগুলো আছে এগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। এখন কোশ্চেন ভাই পিডিএফ পাবো কিভাবে? দেখো কি পরিমাণ স্লাইড তোমাদের জন্য ভাই রাখছি, কি পরিমাণ স্লাইড তোমাদের জন্য ভাই রাখছি। ও মারে মা, আল্লাহ আল্লাহ। আসো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন ছিল ভাইরে 300 দিনের যাত্রা, মানে 300টা এমসিকিউর যাত্রা? বলো কেমন ছিল, বলো কেমন ছিল? একটু পরে আমি অ্যাকাউন্টিং লাভার্সের পেজে একটা পোস্ট করব, প্রত্যেকের আমি কমেন্ট দেখতে চাই। ওখানে আমি প্রত্যেকের কমেন্ট দেখতে চাই। আমাদের এই 5 দিনের যাত্রা কেমন ছিল? তোমাদের মানে তোমাদের পজিটিভিটি, তোমাদের রেসপন্স পেলে আমাদের সেকেন্ড দিনের যাত্রা থাকবে, সরি আমাদের সেকেন্ড পেপারের যাত্রা থাকবে, যদি তোমাদের রেসপন্স থাকে। বলো কেমন ছিল? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, যাক যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসো এখন প্রশ্ন, পিডিএফ পাবা কিভাবে? আমি তোমাদেরকে বলি, এখন আমি তোমাদেরকে বলি, তোমরা কি তোমরা যারা যারা ভাইয়ের পেজে ইনভাইট দিব, মানে প্রত্যেকে ইনভাইট, কি বলতো, যারা যারা আমার পেজে ইনভাইট দিবা ওদেরকে আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দেবো। ইনভাইট আগেও দিছ, এখনও দাও, যা বাকি আছে দাও, কেমন? প্রয়োজন তোমাদের মেসেঞ্জার গ্রুপ যেগুলো থাকবে এখানে। নাম্বার 2, আসো নাম্বার 2 কি? সেটা হচ্ছে এই 300 এমসিকিউর পিডিএফ, এই 300 এমসিকিউর পিডিএফ একসাথে কার কার লাগবে ভাইকে বলো তো? এই 300 এমসিকিউর পিডিএফ একসাথে কার কার লাগবে? মানে তোমাদেরকে এখন 5 দিনে, মনে করো এখন তোমাদের পিডিএফ গুলো কি 5টা ড্রাইভে আছে, 5টা লিঙ্কে আছে,
এই 5টা আমি একসাথে করে দিব। কার কার লাগবে ভাইকে বলো? এই 5টা কার কার লাগবে ভাইকে বলো? মানে এই 5 দিনের পুরো 300টা এমসিকিউর পিডিএফ একসাথে 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 যাক, এই যে সোনা বন্ধুরা অনেকেরই লাগবে। সেটা হচ্ছে আমি এটা এক জায়গায় দিব। সেটা হচ্ছে কোন জায়গা বলো তো? মানে আমি এটা কারো চেক করবো না কারো কাছে, জাস্ট একটা জায়গা। মানে আমি আমার লয়ালিটিটা বজায় রাখবো। ভাইয়ের যে গ্রুপ আছে অপরিচিতা গ্রুপ, তোমরা অনেকেই চিনো, অপরিচিতা পরিবার, ওইটা ফেসবুকে সার্চ দিবে। কি নামে বলো তো? অপরিচিতা পরিবার। আমি আমার গ্রুপের মধ্যে এই 300 এমসিকিউর পিডিএফটা আমি পোস্ট করে দিব। এটা হচ্ছে আমি আমার নৈতিক জায়গা থেকে করব। তোমরা কমপক্ষে 50 জন ফ্রেন্ড হলো ওই গ্রুপের মধ্যে মানে ইনভাইট করবা। ইনভাইট করে আমার পেজের মধ্যে দিবা। কোন পেজ? আবু সুফিয়ান পেজে দিবা। কমপক্ষে 50 জন করে মানে ইনভাইট করবো ওখানে, কমপক্ষে 50 জন করে। কোনটা বলো তো? অপরিচিত পরিবার। ভাইয়ের গ্রুপের মধ্যে কমপক্ষে 50 জন করে ইনভাইট করবা। আমি তোমাকে এই 300 এমসিকিউর পিডিএফটা দিয়ে দেবো একসাথে, আলাদা আলাদা না, একসাথে দিয়ে দিব। এবার বলো এই 5 দিনের যাত্রা সবাই হ্যাপি কিনা? একটু পরে আমি পেজে পোস্ট করব, তোমাদেরকে বলবো। পাশাপাশি আমি এখনও তোমাদের প্রতি হতাশ। তোমাদের মানে আমার এই লেভেলের ডেডিকেশন, তোমরা যারা অ্যাডমিশন ব্যাচে আসছো বা যেই ব্যাচে থাকো না কেন, তোমাদের রেসপন্স খুবই কম। তোমরা চাইলেই তোমাদের জুনিয়রদেরকে ভাই যে স্পেশাল ব্যাচটা আছে সেটা বলতে পারতা। বাট আমাকে বলো তো, আমি যদি ফ্রিতে তোমার জন্য এত কষ্ট করি, আমার পেইড বেস যারা আমার কাছে অলরেডি পড়ো তারা জান আমি পেইডে কী পরিমাণ কষ্ট করি, তাহলে বলো তো এখন আমার যে স্পেশাল ব্যাচটা থাকবে আমি কী পরিমাণ কষ্ট করবো ওখানে? মানে সিম্পলি তুমি চিন্তা করো, আমি যদি একটা মানুষ ফ্রিতে যদি এত কষ্ট করতে পারি, তাহলে পেইডে কী পরিমাণ কষ্ট করব? জাস্ট থিঙ্ক করো। সো 25-26 যারা যারা এখনও আসো এখানে, 25-26 কে ভাইকে একটু বলো। ভাই আচার খাবেন? আমি আচার একটু কম খাই, মানে অন্য কিছু খাই, আইসক্রিম অনেক কিছু, বাট আচার একটু কম খাই। বাট যারা এখনো 25-26 আছে, আমি তোমাদেরকে বলতেছি, মানে আজকে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে কোন জিনিস জানো? মানে আমার HSC 24 যারা অ্যাডমিশন ব্যাচ, ওদের আগে আমার 25 ব্যাচের স্টুডেন্টরা আজকে লিজেন্ডারি কোশ্চেনে 30-এ 30 পায়, 30-এ 29 পায়। এটা অ্যাডমিশন ব্যাচের জন্য লজ্জাজনক যে তোমাদের জুনিয়র ব্যাচ 25 ব্যাচের স্টুডেন্ট 30-এ 30 পায়, 30-এ 29 পায়, বাট তোমরা পাও না, তোমরা পাও না। সো খুবই লজ্জাজনক। বিশেষ করে ফাতেমাতুজ জোহরা ইফতি, এরপর তোমার মুনি অর্পিতা চৌধুরী, এরপরে তোমার আরও অনেকে আসো, মানে যারা আজকে ভালো করছো এরকম লিজেন্ডারি কোশ্চেনে ডেফিনেটলি অ্যাবসলিউটলি সেলুট। কোশ্চেনে কোনো ভুল নাই, 30-এ 30 পাও না, যেটা ভুল করছো এটা তোমার ভুল ছিল, কোশ্চেনে কোনো ভুল নাই, আমি আবার চেক করছি। সো 25-26 যারা যারা আসো, এখন থেকে যদি তোমার বাংলা 100 প্রিপারেশন নিতে চাও, 100 প্রিপারেশন নিতে চাও, তোমরা অবশ্যই ভাইয়ের সাথে কানেক্টেড থাকবা। আর এটা কি আমি তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এই জায়গাতে। মানে এটা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করার হয়ে, যারা আমার ব্যাচে ভর্তি হবে তাদের জন্য, ভর্তির জন্য 019-500-526-45। জাস্ট এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করবো, আমি বিস্তারিত দিয়ে দিব। কেমন? এই নাম্বারে কন্ট্যাক্ট করবো, আমি বিস্তারিত দিয়ে দেবো। এই যে 25-26-এর অনেকে আছে, বাট তোমরা কয়জন ভর্তি হয়েছো, বা তোমরা যারা যারা ভর্তি হয়েছো তোমরা কয়জনে মনে করো বাড়তি ফ্রেন্ডদেরকে মানে বলছো যে এটা জায়গা কেউ বলো নাই, সবাই স্বার্থপর, বাট আমি দিন শেষে মানে স্বার্থহীনের মতো কাজ করে যাচ্ছে। বাট তোমরা এই জায়গা থেকে, আমি তোমাদের জন্য মানে আজকে আমি অফিসে, আমাদের নতুন অফিস তো, এখানে আমি দুপুর মানে 1টার আগে আসছি, স্টিল নাও খাওয়া ব্যতীত মানে টেবিল থেকে উঠতে পারিনি। এই তোমাদের এত যে সুন্দর করে সবগুলা গোছাইছি, এত এই যে এক্সামগুলো নিচ্ছি, এই এক্সামের পিছনে আমার 4 ঘন্টার মতো সময় গেছে গতকালকে থেকে কোশ্চেনগুলো, এই লিজেন্ডারি কোশ্চেনগুলো যে দিচ্ছে, এগুলো বানাইতে আমার কতক্ষণ লাগে। সো আমার এই যে স্পেশাল ব্যাচ থাকবে, এখানে আমি একটাই কাজ করব, প্রচুর পরিমাণে এক্সাম নেওয়ার ট্রাই করব। আর ক্লাস মানে যা নিয়ে এটা তো বলার বাহিরে, মানে ক্লাস নিয়ে তো কখনোই আপত্তি থাকবে না। সো এখন 25-26 ইনশাল্লাহ তোমাদের রেসপন্স পেলে ইনশাল্লাহ আমি আবার জেগে উঠবো, সেকেন্ড পেপারে তোমাদের ফ্রি ক্লাস নিয়ে থাকবো, যদি তোমাদের রেসপন্স থাকে। আসো এখন আমাদের এই 5 দিনের যাত্রা কেমন ছিল আমি তোমাদের প্রত্যেকের রিভিউ চাইবো। একটু হচ্ছে আমাদের AL গ্রুপে, মানে কোন গ্রুপে বলো তো? আমাদের AL গ্রুপ, মানে অ্যাকাউন্টিং লাভার্সের গ্রুপে পোস্ট করতে পারো, বা ভাইয়ের যেটা হচ্ছে অপরিচিতা পরিবার, মানে অপরিচিতা পরিবার, এই জায়গাতে করতে পারো। মানে এটা আমি তোমাদের প্রত্যেকের রেসপন্স চাইবো। আমি ভর্তি হয়েছি, আমার একটা ফ্রেন্ডকেও সাজেস্ট করছে, ও ভর্তি হয়েছে। যাক, এই যেটাকে ফি জান্নাতি নাইম, এরকম ভালো স্টুডেন্টগুলো আমার লাগবে। মানে অনেক স্টুডেন্ট দিয়ে লাভ নাই, বাট স্টুডেন্টের মতো একজনও এনাফ। কেমন? ওকে 24 ব্যাচ সেরা, কারণ এদের মাধ্যমেই বিজয় আসছে। লামিম খান 24 তো 24, এটা তো আমার ইমোশন, এদেরকে তো ভোলা যাবে না।
এদেরকে তো ভোলা যাবে না, কেমন? ওকে 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 ভাই, আমি আমার ফ্রেন্ডদেরকে বলি ফাতেমাতুল জরিফ তো অবশ্যই বলবা, কেমন? আর যারা কম্বোতে আছে তোমাদের জন্য তো অবশ্যই টাকা না, তোমাদের জন্য অবশ্যই অন্য একটা ছিল, এটা তোমরা খুব ভালো করে জানো, কম্বো যারা যারা ছিল। ওকে, সো আমি তোমাদের প্রত্যেকের বলো আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা, কারণ তোমাদের ফ্রি ক্লাসগুলো আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে এখানেই ইতি, আবার কখন তোমাদের আগ্রহ থাকলে বা ইনশাল্লাহ আবার থাকবো। সো তোমাদের এই 5 দিনের যাত্রা কেমন ছিল আমি প্রত্যেকের রিভিউ দেখতে চাই, আমাদের রিয়েল গ্রুপ বা ভাইয়ের অপরিচিত পরিবার যে কোনো কিছুতে করতে পারো। সো হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের একটা মানে এটা কী বলে, একটি স্ক্রিনশট নাও, মানে সেটা হচ্ছে একটি স্ক্রিনশট নাও আজকের ক্লাসের। আই থিঙ্ক ডান 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 ডান। সুন্দর করে স্ক্রিনশটটা আমার ইনবক্সে দিয়ে দিবা, কেমন? সুন্দর করে স্ক্রিনশট আমার ইনবক্সে দিয়ে দিবা। আর সেকেন্ড টাইমাররা এই অ্যাডমিশন, এটা তো অ্যাডমিশনের ক্লাস না, তো সেকেন্ড টাইমাররা তো পারবে, এটা তো সবের জন্য, কেমন? স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিই, একটু পরে পোস্ট করবো। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমাদের খুব দ্রুত মানে দেখতে দেখতে আমাদের 5 দিনের যাত্রা শেষ হয়ে গেছে। সো দেখা হবে আবার যদি ফ্রি ক্লাস নিয়ে আসি, আর আমার স্পেশাল ব্যাচে দেখা হবে। সো যারা এখনও ভর্তি হও নাই, আমার আবু সুফিয়ান আইডি আছে, ওখানে নক দিও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে নক দিও, বিস্তারিত আমি তোমাদেরকে জানাই দেবো, কেমন? ওকে, বাংলা সেকেন্ড পেপারের উপর দিবেন না ক্লাস, এটা হচ্ছে এখনও শিওর না দিব কি দিব না, এটা এখনও শিওর না, কেমন? ওকে 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 ওকে, ঠিক আছে। আমি আবার বলতেছি তোমাদের সাথে ভাইয়ের ইনশাল্লাহ স্পেশাল ব্যাচে দেখা হবে, তো আমার প্রত্যেকে থাকবো, কেমন? ওকে সোনামন্দিরা, আরেকবার পোজ দিন। ঠিক আছে, ওকে, এটা একটু ভাইকে দিয়ে দিও, ভাই নাম্বারটা আবার দিন প্লিজ। ওকে ফাইন, আমার আইডিতে নক দিলেও হবে 019-500-526-45, মুখস্থ করে নাও, মুখস্থ করে নাও। এটা হচ্ছে 4, কেমন? এই যে 019-500-526-45, এটা কিন্তু 45 মাথায় রাখবো, আবার ভুল করিও না। 019-500-526-45। আসো, তোমরা অনেকে পিডিএফের জন্য মানে ইয়েতে নক দাও, কি বলে এএল পেজে নক দাও, আরটিভিতে বনিবেন না, কোনো পেজে না, ওখানে আমি কারণ দিই না, এটা অনলি আমাকে নক দিলে পাবা। ওকে, ঠিক আছে, আমরা প্রত্যেকে ভালো থাকি, সুস্থ থাকি, আমরা প্রত্যেকে ভালো থাকি। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।